আসসালামু আলাইকুম। তো তোমাদের অলরেডি উদ্ভিদ বিজ্ঞানের তৃতীয় অধ্যায় কোষ রসায়নের উপরে দুইটা ক্লাস হয়ে গেছে। দুইটা ক্লাসে আমরা শর্করার অর্ধেক কভার করছি। শর্করা টপিকটা অনেক বড়, এই পুরা টপিকটা কভার করতে আমার 4টা ক্লাস লাগবে, তো আমি আরো দুইটা ক্লাস নিব শর্করার উপরে। তো আজকের ক্লাসটা হলো শর্করার উপরে, তোমার শর্করার পার্ট 3 ক্লাস হলো আজকে হবে। তো কথা না বাড়ায় চলো শুরু করি। তো আগের দুই ক্লাসে তোমার মানে বই দাগাই দিছিলাম একবার, মানে শর্করার অর্ধেক দাগাই দিছিলাম। ওই অনুযায়ী আগের দুইটা ক্লাস নিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে বাকি শতকরার বাকি যতটুকু আছে অতটুকু দাগাই দিব। দাগাই দেওয়ার পরে দুইটা ক্লাসের মাধ্যমে ওইটুকু কাভার করব। তো তোমরা শতকরা টপিকে চলে যাও। উম, তো চলে আসছো। আমি তোমাদেরকে হেপ্টোজ পর্যন্ত দাগাই দিছিলাম, অর্থাৎ হেপ্টোজ দাগাই দিছিলাম। আজকে ডাইস্যাকারাইড থেকে শুরু করব। তো তোমরা চলে আসো ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড ওয়ার্ডটা দাগাও, দেন ভিতরে দুইটি মনোস্যাকারাইড লেখা আছে, এটা দাগাও। দেন দ্বিতীয় লাইনে লেখা আছে সুক্রোজ, সেলোবায়োজ, ম্যালটোজ, ল্যাকটোজ। তো এই চারটা ওয়ার্ড দাগাও, এই চারটা ওয়ার্ড দাগাও। দেন এর নিচের লাইনে একটা সংকেত দেওয়া আছে C12H22O11, এই ওয়ার্ডটা দাগাও। এই ওয়ার্ডটা দাগাইলা, দাগানোর পরে দেখবা নিচে লেখা আছে সুক্রোজ ইকুয়াল টু গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এইটা দাগাও। আর ম্যালটোজ ইকুয়াল টু গ্লুকোজ প্লাস গ্লুকোজ, এইটা দাগাও। এই দুইটা দাগাও। এই দুইটা দাগাইলা, দাগানোর পরে তোমার হলো তারপরে একটা প্যারা শুরু হয়েছে। এই প্যারার দ্বিতীয় লাইনে দেখবা একটু মাঝখানের দিকে তোমার ডাইস্যাকারাইড একটা ওয়ার্ড লেখা আছে, অর্থাৎ দুইটা ডাইস্যাকারাইড ওয়ার্ড লেখা আছে, একটা শুরুতে আর একটা একটু মাঝখানে। ওই মাঝখানে যে ডাইস্যাকারাইড ওয়ার্ডটা আছে ওইটা দাগাও। দাগানোর পরে দেখবা দ্বিতীয় লাইনে লাস্টে সিস্টো একটা ওয়ার্ড আছে, সিস্টো ওয়ার্ডটা দাগাও। দেন হলো তোমার এর নিচের লাইনে লেখা আছে বন্ধনকে গ্লাইকোসাইডিক বন্ধনী বলে, ব্র্যাকেটে ও লেখা আছে, সবই দাগাবা। অর্থাৎ তৃতীয় লাইনে যা আছে সবই দাগাবা, বন্ধনকে গ্লাইকোসাইডিক বন্ধনী বলে, এই পুরাটুকু দাগাও। এই পুরাটুকু দাগাইলা, দাগানোর পরে একটা প্যারা শুরু হয়েছে, প্যারার নাম হলো সুক্রোজ। সুক্রোজ ওয়ার্ডটা দাগাও। এখানে প্রথম লাইনে লেখা আছে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো সুক্রোজ, তো এই লাইনটুকু দাগাও। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো সুক্রোজ, এই লাইনটুকু দাগাও। দাগানোর পরে তোমার হলো দ্বিতীয় লাইনে যাও। দ্বিতীয় লাইনে লেখা আছে চিনি হলো একটি সাধারণ সুক্রোজ, এই লাইনটুকু দাগাও। চিনি হলো একটি সাধারণ সুক্রোজ, এই লাইনটুকু দাগাও। দাগানোর পরে দেখবা যে এই তৃতীয় লাইনেই তোমার গোল করে লেখা আছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ই রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ রিডিউসিং সুগার নয়। তো এই পুরা লাইনটুকু দাগাও। এই পুরা লাইনটুকু দাগাইলা, দাগানোর পরে তোমার হলো এর হলো তোমার দুই লাইন পরে যাও। দুই লাইন পরে গেলে দেখবা লেখা আছে গ্লাইকোসাইডিক বন্ধনী বা অক্সিজেন ব্রিজ, ব্র্যাকেটে ও দিয়া রয়েছে, এতটুকু দাগাও। দাগাইলা, দাগানোর পরে তার নিচের লাইনে চলে যাও। নিচের লাইনে লেখা আছে সবুজ উদ্ভিদের পাতায় প্রস্তুত কার্বোহাইড্রেট সুক্রোজ হিসেবে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়। এই লাইনটুকু দেখাও যে সবুজ উদ্ভিদের পাতায় প্রস্তুত কার্বোহাইড্রেট সুক্রোজ হিসেবে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়, এই লাইনটুকু দেখাও। দেন এর পাশে আরেকটা লাইন আছে মধুর প্রধান কাঁচামাল হলো সুক্রোজ, এটা দেখাও। মধুর প্রধান কাঁচামাল হলো সুক্রোজ, এটা দেখাও। দেন পাশে সংকেতটা লেখা আছে C12H22O11, এটা দেখাও। তারপরে দেখো উৎপাদ প্রণালীতে যাও। উৎপাদ প্রণালীতে লেখা আছে তোমার ইক্ষু রসে তো প্রায় 15% সুক্রোজ, ইক্ষু রসে প্রায় 15% সুক্রোজ, এতটুকু দেখাও। এত দাগাইলা, দাগানোর পরে বৈশিষ্ট্যে তোমার লেখা আছে বৈশিষ্ট্যের শুরুতে লেখা আছে সাদা দানাদার, এটা এতটুকু দাগাও। মিষ্টি স্বাদযুক্ত, এতটুকু দাগাও। সাদা দানাদার মিষ্টি স্বাদযুক্ত, এতটুকু দাগাও। দাগানোর পরে দ্বিতীয় লাইনে লেখা আছে তোমার পানিতে দ্রবণীয় ওয়ার্ডটা দাগাও। পানিতে দ্রবণীয়, এটাও এই ওয়ার্ডটা দাগাও। দেন হলো এর নিচে লেখা আছে বিশুদ্ধ অ্যালকোহল ও ইথারে অদ্রবণীয়, এতটুকু দাগাও। বিশুদ্ধ অ্যালকোহল ও ইথারে অদ্রবণীয়, এতটুকু দাগাও। তার একটু পরে লেখা আছে গলনাঙ্ক 188°C, এতটুকু দাগাও। দাগাইলা, দাগানোর পরে ব্যবহারে চলে আসো। ব্যবহারে তোমার দ্বিতীয় লাইনে লেখা আছে অক্সালিক অ্যাসিড প্রস্তুতি, এতটুকু দাগাও। অক্সালিক অ্যাসিড প্রস্তুতি, এতটুকু দাগাও। তার একটু পরে লেখা আছে সাবান তৈরিতে, এতটুকু দাগাও। সাবান তৈরিতে। তারপরে সেলোবাইজে চলে আসো। সেলোবাইজে তোমার প্রথমে শুরুতেই লেখা আছে 2 অণু বিটা ডি গ্লুকোজ, এতটুকু দাগাও। 2 অণু বিটা ডি গ্লুকোজ, এতটুকু দাগাও। দাগানোর পরে তোমার হলো 5 লাইন নিচে চলে আসো। 5 লাইন নিচে চলে আসো, এখানে লেখা আছে তোমার বিজারণ ক্ষম চিনি, ব্র্যাকেটে রিডিউসিং সুগার, তো এতটুকু দাগাও। বিজারণ ক্ষম চিনি, ব্র্যাকেটে রিডিউসিং সুগার, এতটুকু দাগাও। দাগাইলা, দাগানোর পরে তোমার কাজে চলে যাও। কাজে লেখা আছে কোষ প্রাচীরের একটি গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, এতটুকু পুরা লাইনটুকুই দাগাও। তারপরে ম্যালটোজ আছে, ম্যালটোজ ওয়ার্ডটা দাগাও। দেন ম্যালটোজে তোমার হলো দ্বিতীয় লাইনে শুরুতে লেখা আছে 2 অণু আলফা ডি গ্লুকোজ, এতটুকু দাগাও। 2 অণু আলফা ডি গ্লুকোজ, এতটুকু দাগাও। দাগানোর পরে তোমার তৃতীয় লাইনে যাও। তৃতীয় লাইনে শুরুতে লেখা আছে আংশিক রিডিউসিং সুগার, এতটুকু দাগাও। দাগাইলা, দেন পরের পৃষ্ঠায় চলে আসো। পরের পৃষ্ঠায় তোমার অলিগোস্যাকারাইড শুরু হয়েছে, অলিগোস্যাকারাইড ওয়ার্ডটা দাগাও। দেন তৃতীয় লাইনে লেখা আছে 3 থেকে 10টি মনোস্যাকারাইড অণু, এতটুকু দাগাও। 3 থেকে 10টি
মনোস্যাকারাইড অণু এতটুকু দাগাও। দাগানোর পরে তো এর নিচে একটা প্যারা শুরু হচ্ছে ট্রাইস্যাকারাইড। ট্রাইস্যাকারাইড ওয়ার্ডটা দাগাও। এর দ্বিতীয় লাইনে একটা উদাহরণ দিয়ে আছে র্যাফিনোস। র্যাফিনোস ওয়ার্ডটা দাগাও। দেন হলো টেট্রাস্যাকারাইড ওয়ার্ডটা দাগাও। এর দুইটা উদাহরণ দিয়ে আছে স্ট্যাকিওস আর স্কার্ডোস, এই দুইটা ওয়ার্ড দাগাও। দেন হলো পেন্টাস্যাকারাইডে আসো। পেন্টাস্যাকারাইডে হলো পেন্টাস্যাকারাইড ওয়ার্ডটা দাগাও। দেন এর ভিতরে ভার্বাকোস নামক একটা ওয়ার্ড আছে, এই ভার্বাকোস ওয়ার্ডটা দাগাও। দেন হলো পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড ওয়ার্ডটা দাগাও। পলিস্যাকারাইড ওয়ার্ডটা দাগাও। দেন হলো পলিস্যাকারাইডের 5 নাম্বার লাইনে যাও। 5 নাম্বার লাইনে যাও। 5 নাম্বার লাইনে দেখো তিনটা এক্সাম্পল দিয়ে আছে, স্টার, সেলুলোজ, গ্লাইকোজেন, এই তিনটা এক্সাম্পল দাগাও। এই তিনটা এক্সাম্পল দাগাইলা। দাগানোর পরে দেন একটু ওটা পরে যাও। একটু ওটা পরে তোমার একটা লাইন আছে, সেলুলোজ প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায়। সেলুলোজ প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায়, এই লাইনটুকু দাগাও। দাগানোর পরে এর পাশে আরেকটা লাইন আছে, স্টার্চের পরিমাণ দ্বিতীয় পর্যায়ে, এই লাইনটুকু দাগাও। দাগানোর পরে নিচে দুইটা প্যারা আছে তোমার, একটা গাঠনিক পলিস্যাকারাইড আর একটা হলো সঞ্চয় পলিস্যাকারাইড। তাই এই গাঠনিক পলিস্যাকারাইড ওয়ার্ডটা দাগাও আর সঞ্চয় পলিস্যাকারাইড ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে দেখবে এদের উদাহরণ দিয়ে আছে। উদাহরণ দিয়ে আছে তোমার সেলুলোজ, মানে গাঠনিক পলিস্যাকারাইডের উদাহরণ দিয়ে আছে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, এই তিনটা উদাহরণ দাগাও। এই তিনটা উদাহরণ দাগাও। দাগানোর পাশে তোমার লিখা আছে উদ্ভিদের কোষ প্রাচীর গঠন, এতটুকু দাগাও। উদ্ভিদের কোষ প্রাচীর গঠন এতটুকু দাগাও। দেন সঞ্চয় পলিস্যাকারাইডে যাও। সঞ্চয় পলিস্যাকারাইডে তোমার হলো শুরুতেই লেখা আছে তোমার জীবদেহ সঞ্চিত বস্তু হিসেবে থাকে, এতটুকু দেখো। জীবদেহ সঞ্চিত বস্তু হিসেবে থাকে, এতটুকু দেখো। দেন পাশে দুইটা এক্সাম্পল দিয়ে আছে স্টার্চ আর গ্লাইকোজেন, এতটুকু দেখো। তারপরে তুমি চলে যাও, একটা প্যারা শুরু হয়েছে শ্বেতসার বা স্টার্চ। তো শ্বেতসার বা স্টার্চ ওয়ার্ডটা দাগাও। শ্বেতসার বা স্টার্চ ওয়ার্ডটা দাগাও। তো এর হলো তোমার চতুর্থ লাইনে লেখা আছে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সৃষ্ট চিনির অধিকাংশই পরিবর্তিত হয়ে স্টার্চে পরিণত হয়। তো এই পুরা লাইনটুকু দেখো, ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সৃষ্ট চিনির অধিকাংশই পরিবর্তিত হয়ে স্টার্চে পরিণত হয়, এই পুরাটুক দাগাও। দাগাইলা। দাগানোর পরে পাশের পৃষ্ঠায় চলে আসো। পাশের পৃষ্ঠায় তোমার হলো লেখা আছে প্রথম লাইনে লেখা আছে বীজ, ফল, কন্দ প্রভৃতি সঞ্চয় অঙ্গে স্টার্চ জমা থাকে, এই লাইনটুকু দাগাও। দেন পাশে আরেকটা লাইন আছে বোল্ড করে দিয়ে আছে ধান, গম, আলু স্টার্চের প্রধান উৎস, এতটুকু দাগাও। এখন তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তোমরা একটু আশেপাশে দেখবা, অর্থাৎ আমি যা বলতেছি তোমাদের বইতেই আছে। এখন তোমার লাইন না মিলতে পারে, বা তোমরা একটু আশেপাশে, আমি যদি একটা লাইন যদি বলি তোমরা একটু আশেপাশে দেখবা, দেখবা পেয়ে যাবা ওই ওই এরিয়াতেই জিনিসটা আছে। তো এই ধান, গম, আলু স্টার্চের প্রধান উৎস, এই লাইনটা তো দাগাইছো। দাগানোর পরে নিচে চলে যাও, 3 লাইন নিচে চলে যাও। স্টার হাইড্রোলাইসিসের ফলে গ্লুকোজে পরিণত হয়, এই লাইনটুকু দাগাও। স্টার হাইড্রোলাইসিসের ফলে গ্লুকোজে পরিণত হয়, এই লাইনটুকু দাগাও। দাগানোর পরে তোমরা নিচে চলে যাও। নিচে অনেকগুলা লাইন পরে দেখবা যে একটা লাইন পাবো, একটু তোমরা চোখ বুলাও পেয়ে যাবা। স্টার্চে শতকরা 22 ভাগ অ্যামাইলোস এবং 78 ভাগ অ্যামাইলোপেকটিন থাকে। স্টার্চে শতকরা 22 ভাগ অ্যামাইলোস এবং 78 ভাগ অ্যামাইলোপেকটিন থাকে, এই লাইনটুকু দাগাও। এই লাইনটুকু দাগাইলা। দাগানোর পরে এর এক লাইন নিচে তোমার লেখা আছে স্টার্চের আণবিক সংকেত C6H10O5 ব্র্যাকেট দিয়ে তারপরে N। তো এই লাইনটুকু দাগাও। এই লাইনটুকু দাগাইলা। দাগানোর পরে এর এক লাইন নিচে দাও। এক লাইন নিচে তোমার লেখা আছে গোল আলুর স্টার্চ, স্টার্চ কণিকা সবচেয়ে বৃহত্তম, চালের স্টার্চ কণিকা সবচেয়ে ক্ষুদ্রতম, এই দুইটা লাইন দাগাও। গোল আলুর স্টার্চ কণিকা সবচেয়ে বৃহত্তম, চালের স্টার্চ কণিকা সবচেয়ে ক্ষুদ্রতম, এই দুইটা লাইন দাগাও। এই দুইটা লাইন দাগাইলা। দাগানোর পরে তারপরে তোমার স্টার্চের ধর্ম, স্টার্চের ধর্ম শুরু হয়েছে। তো এইখানে তোমার লেখা আছে প্রথম পয়েন্টে লেখা আছে গন্ধহীন, বন্ধহীন, স্বাধীন, পাউডার জাতীয়, এই 4টা ওয়ার্ড দাগাও। গন্ধহীন দাগাও, বর্ণহীন দাগাও, স্বাধীন দাগাও আর পাউডার জাতীয়, এতটুকু দাগাও। তারপরে 2-এ যাও। 2-এ তোমার পানি, ইথার ও অ্যালকোহলে অদ্রবণীয়, এতটুকু দাগাও। পানি, ইথার ও অ্যালকোহলে অদ্রবণীয়, এতটুকু দাগাও। তারপরে 3 নম্বরে আসো আয়োডিন দ্রবণে স্টার্চ নীল বর্ণ ধারণ করে, এই পুরা লাইনটুকু দাগাও। তারপরে হলো তোমার 4-এ যাও। 4-এ উচ্চ তাপমাত্রায় স্টার্চ ভেঙে গ্লুকোজে পরিণত হয়, প্রথমে উচ্চ তাপমাত্রায় স্টার্চ ভেঙে এতটুকু দাগাও। তার একটুকুটা পরে লেখা আছে গ্লুকোজে পরিণত হয়, এতটুকু দাগাও। তারপরে 5-এ যাও। ফেলিং দ্রবণ স্টার্চ কর্তৃক বিজারিত হয় না, ফেলিং দ্রবণ স্টার্চ কর্তৃক বিজারিত হয় না, 5 নম্বর পয়েন্টটা দাগাও। দেন হলো কাজে যাও। কাজে উদ্ভিদে স্টার্চ প্রধানত সঞ্চিত খাদ্য হিসেবে বিরাজ করে, এই পুরা লাইনটুকু দাগাও। এই পুরা লাইনটুকু দাগাও। দেন হলো স্টার্চের ব্যবহার, স্টার্চের ব্যবহার দেওয়া আছে। তো ব্যবহারের প্রথম লাইন দাগাও স্টার্চ প্রধানত খাদ্য হিসেবে গৃহীত হয়, স্টার্চ প্রধানত খাদ্য হিসেবে গৃহীত হয়, এই লাইনটুকু দাগাও। এই লাইনটুকু দাগাইলা। দাগানোর পরে 3 নম্বরে চলে আসো। 3 নম্বরে তোমার লেখা আছে গ্লুকোজ, অ্যালকোহল ও চোলাই মদ তৈরিতে, এতটুকু দাগাও। গ্লুকোজ, অ্যালকোহল ও চোলাই মদ তৈরিতে, এতটুকু দাগাও। দেন 5-এ চলে আসো। 5-এ তোমার হলো কাগজ ও আঠা প্রস্তুত করতে, কাগজ ও আঠা প্রস্তুত করতে, এতটুকু দাগাও। 5-এ কাগজ ও আঠা প্রস্তুত করতে, এতটুকু দাগাও। দেন তোমরা সেলুলোজে চলে আসো। সেলুলোজের প্রথম লাইনে দেখো উদ্ভিদের একটি প্রধান গাঠনিক পদার্থ, এতটুকু দাগাও। সেলুলোজের ওই প্রথম লাইন উদ্ভিদের একটি প্রধান গাঠনিক পদার্থ, এতটুকু দাগাও। দেন পাশে আরেকটা লাইন আছে উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত,
উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত, এতটুকু দাগাও। দাগানোর পরে এর পাশে দেখবে একটা ওয়ার্ড লেখা আছে বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজ, এই বিটা ডি গ্লুকোজ ওয়ার্ডটা দাগাও, বিটা ডি গ্লুকোজ ওয়ার্ডটা দাগাও। দেন পাশের পৃষ্ঠায় চলে আসো, পাশের পৃষ্ঠায় চলে আসো। চলে আসার পর দেখবা দ্বিতীয় লাইনে লেখা আছে তুলাই সেলুলোজের পরিমাণ 94%, লিনেনে 90%, তন্তু কোষে 90%, কাঠে 60%। এই কাঠে 60% পর্যন্ত এই লাইনটুকু দাগাও, কাঠে 60%। তুলাই সেলুলোজ থেকে শুরু করে কাঠে 60% পর্যন্ত দাগাও। দাগাইলা, দাগানোর পরে নিচে চলে আসো। নিচে তোমার 2 লাইন নিচে দেখবা মানুষের ওয়ার্ডটা আছে, মানুষের, মানুষের ওয়ার্ডটা দাগাও। তার একটু করে পরে তোমার লেখা আছে সেলুলোজ এনজাইম না থাকায় সেলুলোজ পদার্থ হজম হয় না, সেলুলোজ এনজাইম না থাকায় সেলুলোজ পদার্থ হজম হয় না, এই লাইনটুকু দাগাও। এই লাইনটুকু দাগাইলা, দাগানোর পরে এর নিচে চলে আসো। এর নিচে একটা লাইন লেখা আছে, মানে এই যেটা দাগাই দিলাম তার নিচের লাইনে লেখা আছে বস্ত্র ও আসবাবপত্র শিল্পের প্রধান উপাদান হলো সেলুলোজ, বস্ত্র ও আসবাবপত্র শিল্পের প্রধান উপাদান সেলুলোজ, এই লাইনটুকু দাগাও। দাগানোর পরে এর নিচে আরেকটা লাইন আছে, ওই লাইনে লেখা আছে পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ ব্রাশ করে সেলুলোজ, এই লাইনটুকু দাগাও। এই লাইনটুকু দাগাইলা, দাগানোর পরে সেলুলোজের ধর্মে চলে যাও, সেলুলোজের ধর্মে চলে যাও। এই মানে স্বাধীন গন্ধহীন, 1 নম্বরে তোমার লেখা আছে স্বাধীন গন্ধহীন, এই 2টা ওয়ার্ড দাগাও। স্বাধীন গন্ধহীন, এই 2টা ওয়ার্ড দাগাও। এই 2টা ওয়ার্ড দাগাইলা, দাগানোর পরে তোমার 2তে চলে যাও। 2তে তোমার লেখা আছে পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়, এই এতটুকু দাগাও। তার একটু করে পরে লেখা আছে তোমার অবিজারক পদার্থ, এতটুকু দাগাও। পানিতে অদ্রবণীয় দাগাও, অবিজারক পদার্থ এতটুকু দাগাও। দাগানোর পরে তোমরা হলো 4 নম্বর পয়েন্টে যাও। 4 নম্বর পয়েন্টে তোমার লেখা আছে আয়োডিন দ্রবণ প্রয়োগে কোনো রং দেয় নাই, পুরা লাইনটুকু দাগাও। এই পুরা লাইনটুকু দাগাইলা। দেন 5-এ হলো ফাইবার সদৃশ, এতটুকু দাগাও। 5-এ ফাইবার সদৃশ, এতটুকু দাগাও। 6-এ এটির কোনো পুষ্টিগুণ নেই, এতটুকু দাগাও। এত দাগাইলা, দাগানোর পরে তোমার সেলুলোজের কাজে যাও, সেলুলোজের কাজে যাও। কাজে যাওয়ার পরে প্রথম লাইনে লেখা আছে উদ্ভিদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, এতটুকু দাগাও। উদ্ভিদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। তার পাশের লাইনে উদ্ভিদকে দৃঢ়তা ও সুরক্ষা প্রদান, উদ্ভিদকে দৃঢ়তা ও সুরক্ষা প্রদান, এতটুকু দাগাও। দাগাইলা। দেন সেলুলোজের ব্যবহারে যাও, সেলুলোজের ব্যবহার দাও। 1 নম্বর পয়েন্টে লেখা আছে উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, 1 নম্বর পয়েন্ট দাগাও। দেন 2 নম্বরে যাও, 2 নম্বরে লেখা আছে বস্ত্র শিল্পের প্রধান কাঁচামাল, এতটুকু দাগাও। 2 নম্বরে বস্ত্র শিল্পের প্রধান কাঁচামাল, এতটুকু দাগাও। দেন 3 নম্বরে নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত, এতটুকু দাগাও। নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যবহৃত, এতটুকু দাগাও। দেন 4 নম্বরে ফটোগ্রাফিক ফিল্ম, এতটুকু দাগাও। ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহার, এতটুকু দাগাও। ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহার, এতটুকু দাগাও। দেন এই নাম্বারেরই তোমার ওই পাশের লাইনে শুধু পেপার ওয়ার্ডটা দাগাও। এখানে তোমার ফিল্টার পেপার, টিস্যু পেপার, অনেক পেপার আছে, তুমি শুধু পেপার ওয়ার্ডটা দাগাও। পেপার ওয়ার্ডটা দাগাইলা। দাগানোর পরে 5 নম্বরে আসো। 5 নম্বরে আসবাবপত্র তৈরিতে, এতটুকু দাগাও। আসবাবপত্র তৈরিতে, এতটুকু দাগাও। দেন তোমরা সাথে চলে আসো। সাথে হলো তোমার থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে, এতটুকু দাগাও। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে, এতটুকু দাগাও। দেন 8-এ আসো। 8-এ ছত্রাক ও ব্যাকটেরিয়া থেকে উৎপাদিত সেলুলোজ বর্তমানে বায়োটেকনোলজিতে ব্যবহৃত হয়, 8 নম্বর পয়েন্ট পুরা দাগাও। 8 নম্বর পয়েন্ট পুরা দাগাও। দেন 9 নম্বর পয়েন্টে গবাদি পশুর খাদ্য, এতটুকু দাগাও। গবাদি পশুর খাদ্য, এতটুকু দাগাও। তো দাগালে দেন পাশের পৃষ্ঠায় চলে আসো। পাশের পৃষ্ঠায় তোমার স্টার্চ আর সেলুলোজের পার্থক্যের একটা ছক দেওয়া আছে। তো এই ছকে তোমার প্রথম প্রথম 1 নম্বর পার্থক্যের বিষয় স্টার্চে তোমার 1200 থেকে 6000 গ্লুকোজ একক, এতটুকু দাগাও। 1200 থেকে 6000 গ্লুকোজ একক, এতটুকু দাগাও। আর সেলুলোজের ক্ষেত্রে 300 থেকে 3000 গ্লুকোজ একক, এতটুকু দাগাও। 300 থেকে 3000 গ্লুকোজ একক, এতটুকু দাগাও। দেন 2 নম্বরে তোমার হলো স্টার্চের ক্ষেত্রে আলফা ডি গ্লুকোজ পলিমার, এতটুকু দাগাও। আর সেলুলোজের ক্ষেত্রে বিটা ডি গ্লুকোজ পলিমার, এতটুকু দাগাও। দেন স্টার্চের ক্ষেত্রে 3 নম্বরে শাখান্বিত ওয়ার্ডটা দাগাও। 3 নম্বর পার্থক্যে স্টার্চের ক্ষেত্রে শাখান্বিত ওয়ার্ডটা দাগাও। আর হলো সেলুলোজের ক্ষেত্রে অশাখান্বিত ওয়ার্ডটা দাগাও, অশাখান্বিত ওয়ার্ডটা দাগাও। দেন হলো তোমার স্টার্চের 4 নম্বরে তোমার সঞ্চিত খাদ্য ওয়ার্ডটা দাগাও, সঞ্চিত খাদ্য ওয়ার্ডটা দাগাও। আর হলো সেলুলোজের ক্ষেত্রে 4 নম্বরে গাঠনিক উপাদান ওয়ার্ডটা দাগাও, গাঠনিক উপাদান ওয়ার্ডটা দাগাও। ক্ষেত্রে 5 নম্বরে আয়োডিনের সাথে বিক্রিয়া করে নীল বর্ণ প্রদান করে, এই পুরাটুক দাগাও। আর হলো তোমার সেলুলোজের ক্ষেত্রে কোনো বর্ণ প্রদান করে না, এতটুকু দাগাও। সেলুলোজের ক্ষেত্রে কোনো বর্ণ প্রদান করে না, এতটুকু দাগাও। দেন হলো স্টার্চের 6 নম্বর পয়েন্টে মানুষ হজম করতে পারে, এতটুকু দাগাও। মানুষ হজম করতে পারে, এতটুকু দাগাও। সেলুলোজের ক্ষেত্রে মানুষ তা পারে না, এতটুকু দাগাও। মানুষ তা পারে না, এতটুকু দাগাও। এই হলো তোমার পার্থক্যের ছক। দেন হলো আরেকটা টপিক আছে তোমার গ্লাইকোজেন, তো গ্লাইকোজেন ওয়ার্ডটা দাগাও। গ্লাইকোজেন ওয়ার্ডটা দাগানোর পরে তোমার হলো এর প্রথম লাইনেই তোমার হলো দ্বিতীয় লাইন, মানে এর প্রথম লাইনে তোমার হলো কি বলে দ্বিতীয়, মানে এর প্রথম লাইনে দেখো একটা ওয়ার্ড আছে প্রাণীদেহের, প্রাণীদেহের ওয়ার্ডটা দাগাও। এর প্রথম লাইনে একটা ওয়ার্ড আছে প্রাণীদেহের ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে দ্বিতীয় লাইনে দেখবা সায়ানো ব্যাকটেরিয়া ব্র্যাকেটে নীলাভ সবুজ শৈবাল,
ছত্রাকের ইস্ট সঞ্চিত খাদ্য এতটুকু দাগাও, সায়ানোব্যাকটেরিয়া ব্র্যাকেটে নীলাভ সবুজ শৈবাল এতটুকু দাগাও, দেন একটু পরে ছত্রাকের সঞ্চিত খাদ্য এতটুকু দাগাও, ছত্রাকের সঞ্চিত খাদ্য, ইস্ট ওয়ার্ড দাগানোর কোনো দরকার নেই, ছত্রাকের দাগাও, তারপরে সঞ্চিত খাদ্য এতটুকু দাগাও। দেন তৃতীয় লাইনে লেখা আছে গ্লাইকোজেনের মূল গাঠনিক একক আলফা ডি গ্লুকোজ, তো এই পুরা লাইনটুকু দাগাও, এই পুরা লাইনটুকু দাগাও। দাগানোর পরে তৃতীয় লাইনে লাস্টে লেখা আছে শাখান্বিত এতটুকু দাগাও, শাখান্বিত এতটুকু দাগাও। দেন তোমরা হলো এর এক লাইন নিচে চলে যাও, এর এক লাইন নিচে তোমার লেখা আছে প্রাণীদেহের যকৃৎ ব্র্যাকেটে লিভার ও মাংসপেশিতে বেশি করে গ্লাইকোজেন জমা থাকে, তো এই লাইনটুকু পুরা দাগাও, এই লাইনটুকু পুরা দাগাও। দাগানোর পরে তারপরে এই নিচের লাইনে লেখা আছে গ্লাইকোজেনকে প্রাণী স্টার্চ বলে, গ্লাইকোজেনকে প্রাণী স্টার্চ বলে এতটুকু দাগাও। তারপরে দেখবে একটা প্যারা শুরু হয়েছে গ্লাইকোজেনের ধর্ম, তো এখানে চলে আসো, এখানে চলে এসে এক নম্বরে লেখা আছে পানিতে আংশিক দ্রবণীয় এতটুকু দাগাও, পানিতে আংশিক দ্রবণীয় এতটুকু দাগাও। দাগাইলা, দাগানোর পরে এর দুই নম্বরে পাউডার জাতীয় টুকু দাগাও, দুই নম্বরে পাউডার জাতীয় টুকু দাগাও। দেন হলো তোমার তিন নম্বরে যাও, তিন নম্বরে তোমার আয়োডিন দ্রবণ প্রয়োগে লালচে বেগুনি বর্ণ ধারণ করে, এই পুরা লাইনটুকু দাগাও, আয়োডিন দ্রবণ প্রয়োগে লালচে বর্ণ ধারণ করে, এই পুরা লাইনটুকু দাগাও। দেন চার নম্বরে হলো কলেট সাসপেনশন তৈরি করে, কলেট সাসপেনশন তৈরি করে এতটুকু দাগাও, কলেট সাসপেনশন তৈরি করে এতটুকু দাগাও। তারপরে কি, তারপরে হলো তোমার হলো তারপরে তোমরা হলো সাথে চলে যাও, সাথে চলে যাও। তো সাথে তুমি প্রথমে আদ্য বিশ্লেষিত হয়ে এতটুকু দাগাবা, আদ্য বিশ্লেষিত হয়ে এতটুকু দাগাবা। দাগানোর পরে তারপরে তোমার নিচে তার একটু পরে দেখো লেখা আছে আলফা ডি গ্লুকোজ এতটুকু দাগাবা। তোমার সাথে প্রথমে আদ্য বিশ্লেষিত হয়ে এতটুকু দাগাবা, তার একটু পরে আলফা ডি গ্লুকোজ নামক একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটুকু দাগাবা। দাগাইলে শেষ। দেন হলো গ্লাইকোজেনের ব্যবহারে যাও, এক নাম্বারটা দাগাও পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন পেশির কাজে শক্তি যোগায়, দুই নাম্বারটাও দাগাও যকৃতের গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হয়, তিন নাম্বারটাও দাগাও রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে, তো এই এক দুই তিন দাগাও। দেন কাজে যাও, কাজে হলো সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে, সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে এতটুকু দাগাও। পরের বিষয়ে চলে আসো, পরের বিষয়ে চলে আসো, তোমার দিকে আছে বিজারণ ক্ষমতার ভিত্তিতে, তো এই বিজারণ ক্ষমতার ভিত্তিতে ওয়ার্ডটা দাগাও। এক নম্বরে তোমার লেখা আছে রিডিউসিং বা বিজারক শর্করা, রিডিউসিং বা বিজারক শর্করা এই এতটুকু দাগাও। দাগানোর পরে এর হলো তোমার হলো তৃতীয় লাইনে উদাহরণ দিয়ে আছে গ্লুকোজ ফ্রুক্টোজ ম্যানোজ, তো এই উদাহরণগুলো দাগাও। দেন পাশে আরেকটা লাইন লেখা আছে বেনেডিক দ্রবণ ও ফেলিং দ্রবণ দ্বারা বিজারিত হয়, বেনেডিক দ্রবণ ও ফেলিং দ্রবণ দ্বারা বিজারিত হয়। দেন দুই নাম্বারে আসেন, তো এই লাইনটুকু দাগাবা। দেন দুই নাম্বারে তোমার লেখা আছে নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা, তো এতটুকু দাগাও, নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা। এই তৃতীয় লাইনে লেখা আছে তোমার সুক্রোজ স্টিরিহ্যালোজ পলিস্যাকারাইড, এই তিনটা ওয়ার্ড দাগাও। তৃতীয় লাইনের এই তিনটা ওয়ার্ড দাগাও যে সুক্রোজ স্টিরিহ্যালোজ পলিস্যাকারাইড, এই তিনটা ওয়ার্ড দাগাও। এই তিনটা ওয়ার্ড দাগাইলা, দাগানোর পরে তোমার পরে চলে আসো, পরে একটা প্যারা শুরু হয়েছে হেমিসেলুলোজ নামে, তো হেমিসেলুলোজ ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে দুইটা এক্সাম্পল দিয়ে আছে গ্লুকান জাইনাল, তো এই দুইটা ওয়ার্ড দাগাও, গ্লুকান জাইনাল এই দুইটা ওয়ার্ড দাগাও। দেন হলো তোমার হলো আরেকটা প্যারা শুরু হয়েছে কাইটিন, তো কাইটিন ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে প্রথম লাইনে লেখা আছে নাইট্রোজেন ঘটিত পলিস্যাকারাইড, এই ওয়ার্ডটুকু দাগাও। দাগাইলা, দাগানোর পরে নিচে চলে যাও, মানে দ্বিতীয় লাইনে লেখা আছে তোমার ছত্রাকের কোষ প্রাচীর এবং কাঁকড়া লবস্টার ইত্যাদির বহিঃকঙ্কালে কাইটিন থাকে, ছত্রাকের কোষ প্রাচীর এবং হলো কাঁকড়া লবস্টার ইত্যাদির বহিঃকঙ্কালে কাইটিন থাকে, তো এই লাইনটুকু দাগাও। দেন হলো তোমার হলো কার্বোহাইড্রেট ডেরিভেটিভস নামক একটা প্যারা আছে, তো এই প্যারা তোমার চতুর্থ লাইনে যাও, চতুর্থ লাইনে দেখবা বোল্ড করে দুইটা এক্সাম্পল দিয়ে আছে গ্লুকোসামিন গ্যালাক্টোসামিন, গ্লুকোসামিন গ্যালাক্টোসামিন এই দুইটা ওয়ার্ড দাগাও, এই দুইটা ওয়ার্ড দাগাও। দাগানোর পরে এর নিচের লাইনে লেখা আছে তরুণাস্থির প্রধান দ্রব্য গ্ল্যাক্টোসামিন, তরুণাস্থির প্রধান দ্রব্য গ্ল্যাক্টোসামিন এই লাইনটুকু দাগাও, এই লাইনটুকু দাগাইলা। দাগানোর পরে দেখো পাশে আরেকটা লাইন আছে যে গ্লুকোসামিন পলিমার হয়ে তৈরি করে কাইটিন, গ্লুকোসামিন পলিমার হয়ে তৈরি করে কাইটিন এতটুকু দাগাও। তারপরে তার একটু পরে লেখা আছে উম, পতঙ্গ কাঁকড়া লবস্টার এবং ছত্রাকের কোষ প্রাচীরের গাঠনিক পলিস্যাকারাইড, মানে এই লাইনটুকু পুরাই দেখাও যে গ্লুকোসামিন পলিমার হয়ে তৈরি করে কাইটিন যা পতঙ্গ কাঁকড়া লবস্টার এবং ছত্রাকের কোষ প্রাচীরের গাঠনিক পলিস্যাকারাইড, এখানে গ্লুকোসামিন থেকে শুরু করে গাঠনিক পলিস্যাকারাইড পর্যন্ত পুরাটুকুই দাগাও। তো এই হলো মূলত আমার শর্করা টপিকটা, তো তোমরা এই পর্যন্ত দাগাই নাও। না বুঝতে পারলে একটু রিভার্সে যাও, একটু পজ করো, কোনো রকমের জিনিসটা দাগায় নাও, দেন আমি মানে টপিক ওয়াইজ জিনিসগুলো তোমাদেরকে বোঝানো শুরু করবো। তো আই গেস তোমরা সবাই দাগায় ফেলছো, তো আমি এখন তোমাদেরকে বোঝানো শুরু করবো।
তো এখন আমি তোমাদেরকে আজকে টপিক বোঝানো শুরু করব। তো আজকে আমাদের টপিক শুরু হবে তোমার ডাইস্যাকারাইড দিয়ে। ডাইস্যাকারাইড, তো আজকে আমাদের টপিকের প্রথমই হলো তোমার ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড, তো ডাইস্যাকারাইড বলতে কি, ডাইস্যাকারাইড হলো তোমার, আমরা তো মনোস্যাকারাইড পড়ছি, তো ওই দুইটা মনোস্যাকারাইড যখন একসাথে হবে তখন হলো তোমার কি হবে, ডাইস্যাকারাইড হবে। এখন দুইটা মনোস্যাকারাইড কিভাবে একসাথে হয়, এটা হলো আমাদের প্রশ্ন, যে দুইটা মনোস্যাকারাইড কিভাবে একসাথে হয়। তো আমি তোমাদেরকে গ্লুকোজ শিখাইছিলাম, এটা তোমাদেরকে আগে বলছি, আরেকবার বলতেছি। ধরো এই যে ধরো গ্লুকোজ কি, 6 কার্বন আলা গ্লুকোজ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই 6 কার্বন আলা গ্লুকোজ। আবার কি 6 কার্বন আলা ফ্রুক্টোজ আছে, 6 কার্বন আলা ফ্রুক্টোজ আছে। তো মোটামুটি এখানে তোমাদের একটু কেমিস্ট্রির বেসিক ইউজ করা লাগবে, আই গেস তোমাদের সবারই কেমিস্ট্রির এই নর্মাল বেসিক আছে। ধরো এইটা কি, এইটা হলো তোমার হলো গ্লুকোজ, সিএইচও আছে, আর এটা হলো তোমার ফ্রুক্টোজ, এটা হলো তোমার ফ্রুক্টোজ। এখন কথা হলো এই যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, তো এদের ক্ষেত্রে কি হয়েছে, এদের ক্ষেত্রে হলো তোমার, তো এই যে এই সব যে কার্বন গুলো ফাঁকা আছে এইগুলা থেকে এই যে ওএইচ আছে, এইচ আছে, এই যে ওএইচ আছে, এইচ আছে, এরকম ভাবে তো ও এইচ ওএইচ এরকম ভাবে চলতে থাকে, তাই তো, সব দিচ্ছি না, ওএইচ এইচ চলতে থাকে। তো এরকম ভাবে এটা গ্লুকোজ আর ফ্রুক্টোজে এরকম ভাবে আসে। এখন আমার কি হবে, ডাইস্যাকারাইড হওয়া লাগবে, এটা মনোস্যাকারাইড এটা মনোস্যাকারাইড, এদেরকে আমার যুক্ত করা লাগবে। তো এদেরকে আমরা কিভাবে যুক্ত করবো, এদের একটা এদের দুইজনের কি করবে, এদের দুইজনের তোমার একটা হাত ফাঁকা করে দেবো। ফাঁকা করা বলতে ধরো এই যে এই হাতটা ফাঁকা করলাম, এখান থেকে তোমার একটা ওএইচ আর এখান থেকে একটা এইচ ফাঁকা করে দিলাম। তো এখান থেকে একটা ওএইচ আর এখান থেকে একটা এইচ তোমার ফাঁকা করে দিলাম, ভালো কথা। তো এই যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, মানে এই দুইটা কার্বন থাকো, এই যে কার্বন আছে, কার্বনে কিন্তু 4টা হাতি পূর্ণ ছিল, এই কার্বনেরও 4টা হাতি পূর্ণ ছিল। বাট এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে হলো কিন্তু একটা হাত ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ এইখান থেকে একটা ওএইচ, এখান থেকে কি, এখান থেকে একটা ওএইচ বের হয়ে গেছে, আর এখান থেকে কি, এখান থেকে তোমার একটা এইচ বের হয়ে গেছে, এখান থেকে একটা এইচ বের হয়ে গেছে, বের হয়ে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। এখন এই জায়গাটাতে আপনি ফাঁকা থাকবেন, তো কি হয়, এই যে দুইটা হাত, এই মাঝখানে একটা অক্সিজেন আসে, এসে এই দুইটা হাতকে যুক্ত করে। অর্থাৎ আমরা জানি কি অক্সিজেনের 2টা হাত, তো অক্সিজেনেরও তোমার 2টা হাত পূর্ণ হয়ে গেছে, এই কার্বন গুলারও তোমার 4টা হাত পূর্ণ হয়ে গেছে। তো এমনি হলো জিনিসটা হয়, আর এখান থেকে কি একটা ওইস আর এইচ বেরোয়, এই দুইটা যোগ হয়ে তোমার পানি তৈরি করে, এই দুইটা যোগ করে হয়ে পানি তৈরি করে। এইভাবে এই যে আমার এই যে একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ ছিল, আর এটা একটা আমার ফ্রুক্টোজ ছিল, এরা দুইজন কি করে, এই যে একটা এই যে অক্সিজেনের একটা বন্ধন তৈরি করে এরা যুক্ত হয়। এই বন্ধনটার একটা সুন্দর নাম আছে, এটাকে তোমার গ্লাইকোসাইডিক বন্ধন বলা হয়, এটাকে তোমার গ্লাইকোসাইডিক বন্ধন বলা হয়। গ্লাইকোসাইডিক বন্ধন বলা হয়, গ্লাইকোসাইডিক বন্ধন এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ আমার যুক্ত হয়েছে। যুক্ত হয়ে এরা কি তৈরি করবে, এরা তোমার এই যে সুক্রোজ তৈরি করছে, অর্থাৎ ওভারঅল এই দুইটা মিলে আমার যে জিনিসটা, ওই জিনিসটাকে তোমার সুক্রোজ বলা হয়। সুক্রোজ বলা হয়, যার সংকেত হলো তোমার হলো C12H22O11। এখন তুমি দেখো গ্লুকোজ কি, গ্লুকোজ হলো C6H12O6, ফ্রুক্টোজও C6H12O6। তার মানে কি, এখানে তোমার হলো ছয়টা ছয়টা 12টা কার্বন, 12টা কার্বনই আছে, 12 12 কত 24টা হাইড্রোজেন, বাট এখানে কয়টা হাইড্রোজেন, 22টা, কারণ কি এই যে এখানে তোমার 2টা হাইড্রোজেন আছে। এখানে কি 12টা অক্সিজেন থাকার কথা, বাট আছে কয়টা, 11টা, কারণ কি এই যে একটা অক্সিজেন এই যে এখানে চলে গেছে। তো এই যে এটা হলো তোমার হলো সুক্রোজের গাঠনিক সংকেত, যেটা হলো তোমার C12O22, সরি C12H22O11, যেটা হলো সুক্রোজ, একটা ডাইস্যাকারাইড, যেটা যুক্ত হয়েছে এই যে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে। তো বন্ধনটা কেমন, এই অক্সিজেনের সাথে দুইটাই। তো এইভাবেই তোমার মূলত ডাইস্যাকারাইড তৈরি হয়, দুইটা মনোস্যাকারাইড যুক্ত হয়। তো আই গেস তোমরা বুঝতে পারছো। আমরা মোটামুটি তোমার হলো ডাইস্যাকারাইডের বেসিক জিনিসটা শিখলাম, এখন হলো ডাইস্যাকারাইড সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন জানা লাগবে। ইনফরমেশন গুলা কি কি, প্রথম কথা কি, দুইটা মনোস্যাকারাইড, দুইটা মনোস্যাকারাইড। এখন এই ক্ষেত্রে তোমার সুক্রোজ আর ফ্রুক্টোজ যুক্ত হয়েছে, বাট সব ক্ষেত্রে যে সুক্রোজ আর ফ্রুক্টোজ যুক্ত হবে এমন না। ফর এক্সাম্পল আমি তোমাকে দুইটা এক্সাম্পল দিই, মানে তোমার বইতেই আছে সুক্রোজ, এটা কি, এটা হলো তোমার গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে হয়, গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে হয়, ফ্রুক্টোজ মিলে হয়। ম্যালটোজ, ম্যালটোজও তোমার একটা হলো ডাইস্যাকারাইড, ম্যালটোজ একটা ডাইস্যাকারাইড। তো এটা কি দ্বারা হয়, এটা হলো তোমার হলো দুইটা গ্লুকোজ মিলে হয়, দুইটা গ্লুকোজ মিলে হয়। তো এরকম ভাবে তোমার হলো এক একটা ডাইস্যাকারাইড এক একটা ইনে হয়। তো আমাদের অত বিস্তারিত জানা লাগবে না, তোমরা জাস্ট সুক্রোজেরটা মাথায় রাখবা, সুক্রোজেরটা বেশি ইম্পর্টেন্ট, হাইসোলে ম্যালটোজেরটা জানতে পারো, অন্যগুলা জানা লাগবে না। তো দুইটা মনোস্যাকারাইড, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা কিছু এক্সাম্পল দিয়ে আছে, তো এক্সাম্পল গুলা খুব ইম্পর্টেন্ট, তোমার এমসিকিউ এর জন্য এই এক্সাম্পল গুলা খুব ইম্পর্টেন্ট। তো এক্সাম্পল গুলা কি কি, তোমার ম্যালটোজ, ম্যালটোজ
ল্যাকটোজ, ল্যাকটোজ, তারপরে হলো তোমার সুক্রোজ, আর হলো সেলোবায়োস, সেলোবায়োস। এই হলো তোমার চারটা এক্সাম্পল তোমার বইতে দিয়ে আছে। এই চারটা এক্সাম্পল তোমাকে খুব সুন্দরভাবে মনে রাখা লাগবে, কারণ এইগুলো তোমার প্রায় এমসিকিউতে পাবা। তাহলে কি, ম্যালটোজ, ল্যাকটোজ, সুক্রোজ, থেলোবায়াস, এগুলো কি, এগুলো হলো ডাইস্যাকারাইড। এখন এগুলো মনে রাখার একটা টেকনিক আছে, টেকনিকটা হলো তোমার মশলা। মশলা, এই মশলা ওয়ার্ডটা দ্বারা তুমি সবগুলোই মনে রাখতে পারবা। মতে কি, মতে ল্যাকটোজ, দন্তের সাথে সুক্রোজ, সেলোবায়াস, লতে কি, লতে হলো ল্যাকটোজ। তো এমনি মশলার দ্বারা কিন্তু তুমি চারটা এক্সাম্পল একটু মিমিক আকারে মনে রাখতে পারো, বা তোমার যদি এমনি মনে থাকে তাহলে এমনি রাখলা। তো মশলা, মশলা দ্বারা তুমি হলো ডাইস্যাকারাইডের উদাহরণগুলো মনে রাখতে পারো। মতে হলো ম্যালটোজ, দন্তের সাথে হলো সুক্রোজ, সেলোবায়াস, আর লতে হলো ল্যাকটোজ। এইভাবে তোমরা হলো ডাইস্যাকারাইডের উদাহরণগুলো মনে রাখবা। তারপরে কি আছে, তারপরে হলো এর আণবিক সংকেত অলরেডি তোমরা জানো। দেন হলো ইসের কথা বলা আছে, সুক্রোজ হলো গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ দ্বারা তৈরি, ম্যালটোজ হলো গ্লুকোজ প্লাস গ্লুকোজ দ্বারা তৈরি, এগুলো তোমরা সবই জানো। তো ডাইস্যাকারাইডের আণবিক সংকেত কত? C12H22O11। কারণ কি, এটা দুইটা মনোস্যাকারাইড দ্বারা তৈরি হয়। এটা কি, এটা হলো তোমার দুইটা মনোস্যাকারাইড দ্বারা তৈরি হয়। এখন দুইটা মনোস্যাকারাইড দ্বারা তৈরি বলতে এরা নর্মালি তোমার ডাইস্যাকারাইড হলো তোমার ওই হেক্সোজ দ্বারাই তোমার ডাইস্যাকারাইডটা তৈরি হয়। নর্মালি তোমার পেন্টোজ, তারপরে হলো তোমার টেট্রোজ, এইগুলা দ্বারা তেমন একটা তোমার হলো এই ডাইস্যাকারাইড তৈরি হয় না। ডাইস্যাকারাইড মেইনলি তোমার হেক্সোজ দ্বারা তৈরি হয়। এর জন্য ডাইস্যাকারাইডের গাঠনিক সংকেত হলো C12H22O11, যেটা মূলত দুইটা হেক্সোজের, মানে দুইটা হেক্সোজ যুক্ত হওয়ার পরে সেখান থেকে যদি এক অণু পানি বাদ যায় তখন এই যে এই সংকেতটা আসে। তার মানে তোমার এই বইতেই বলা আছে যে ডাইস্যাকারাইডের সাধারণ সংকেত হলো C12H22O11। এটার দ্বারাই বোঝাচ্ছে যে ডাইস্যাকারাইড শুধুমাত্র হেক্সোজ দ্বারাই হয়, অন্য কিছু দ্বারা হয় না। ইনকমন মনোস্যাকারাইড বলা হচ্ছে, বাট মেইনলি তোমার হেক্সোজ দ্বারাই ডাইস্যাকারাইডটা তৈরি হয়, অন্য কিছু দ্বারা হয় না। তো এই জিনিসটা মাথায় রাখবা যে ডাইস্যাকারাইডের সাধারণ সংকেত হলো C12H22O11, মানে এটা দ্বারা বোঝায় ম্যালটোজ, ল্যাকটোজ, সুক্রোজ, সেলোবায়াস। অর্থাৎ এই যে মশলা সাধারণ সংকেত হলো C12H22O11। এই সবারই সাধারণ সংকেত হলো C12H22O11। তো এইভাবে তোমরা জিনিসগুলো একটু মাথায় রাখবা। তো ডাইস্যাকারাইড টপিক আমাদের শেষ। আর এইগুলা তোমার মনোস্যাকারাইড কোন বন্ধনী দ্বারা যুক্ত হয়? তোমার হলো গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হয়। তো আমরা ডাইস্যাকারাইড কমপ্লিট করে ফেললাম। তো এরপরে তোমার হলো ডাইস্যাকারাইডের এক্সাম্পল সুক্রোজ। তো সুক্রোজ টপিকটা নিয়ে একটু আলোচনা করতে, আসলে সুক্রোজ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা সম্পর্কে আমাদের জানা লাগবে। সুক্রোজ, তো সুক্রোজ সম্পর্কে আমাদের জানা লাগবে। তো প্রথমে তোমার একটা কথা বলছে কি, উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড সুক্রোজ। এখন সুক্রোজ সম্পর্কে তোমাদের কিছু জিনিসপত্র জানা লাগবে। কি কি জানা লাগবে? এটা কি, এটা হলো তোমার প্রধান ডাইস্যাকারাইড, উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড। এগুলো তোমরা একসাথে মাথায় রাখবে, উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড। দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা হলো একে আখের চিনি বলা হয়, একে আখের চিনি বলা হয়, আখের চিনি। তো আখের চিনি কেন বলা হয়? দেখবা তোমাদের পরে একটা লাইন দেখা দিচ্ছি, যে কি লাইনটা কি, তোমার ইক্ষু রসে, ইক্ষু মানে কিন্তু আখ, ইক্ষু রসে 15% হলো সুক্রোজ, 15% হলো সুক্রোজ। ইক্ষু রসের 15% সুক্রোজ। ওই যে তোমাদেরকে যখন হলো গ্লুকোজ পড়াইছিলাম, তোমরা এখন মিলাই মিলাই পড়বা। যেমন গ্লুকোজ কি কি পড়াইছিলাম, গ্লুকোজে পড়াইছিলাম গ্লুকোজকে কি বলা হয়? গ্রেপ সুগার বলা হয়, গ্রেপ সুগার বলা হয়। কেন বলা হয় গ্লুকোজকে গ্রেপ সুগার? কারণ কি, তোমার আঙুরে, আঙুরে কি থাকে, আঙুরে তোমার 12 থেকে 30%, 12 থেকে 30%ই হলো তোমার গ্লুকোজ, এই জন্য একে গ্রেপ সুগার বলা হয়। তো তোমরা এই দুইটা একসাথে মিলাই পড়বা। দেন ফ্রুক্টোজেরটাও একটু মাথায় আনতে পারো, ফ্রুক্টোজকে কি বলা হয়? ফ্রুট সুগার বলা হয়, ফ্রুট সুগার বলা হয়। এইভাবে কিন্তু তুমি তিনটা মিলাই মিলাই পড়বে, একটা আখের চিনি, একটা গ্রেপ সুগার বা আঙুরের চিনি, বাংলা যদি বলে আঙুরের চিনি, গ্রেপ সুগার বা আঙুরের চিনি, আর এটা ফ্রুট সুগার বা ফলের চিনি। তো এইভাবে কিন্তু জিনিসগুলো একই। তো এই তিনটা তোমরা একসাথে পড়তে পারো। কি, তোমার হলো সুক্রোজকে আখের চিনি বলা হয়। কেন আখের চিনি বলা হয়? কারণ কি, আখের আখের যে রস থাকে, এই রসের 15% সুক্রোজ। তারপরে কি, তোমার গ্লুকোজকে গ্রেপ সুগার বা আঙুরের চিনি বলা হয়। কেন বলা হয়? কারণ কি, আঙুরের কি, আঙুরের তোমার হলো 12 থেকে 30% হলো তোমার গ্লুকোজ। দেন ফ্রুক্টোজকে কি, ফ্রুক্টোজকে ফ্রুট সুগার বা ফলের চিনি বলা হয়। তো এমনি তোমরা এই তিনটা মিলাই মিলাই পড়বা। তো এই জিনিসটা, দুইটা জিনিস তোমার, সুক্রোজ কি, সুক্রোজ হলো উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড, আর আখের চিনি। আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে, সুক্রোজকে কি বলা হয়? সুক্রোজকে তোমার ট্রান্সলোকেটেড সুগার বলা হয়, ট্রান্সলোকেটেড সুগার বলা হয়, লোকেটেড সুগার বলা হয়,
সুগার বলা হয়। এখন জিনিসটা কেন বলা হয় এটা আমি তোমাদেরকে বলি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তো আমরা সবাই মোটামুটি চিনি। তো প্রক্রিয়াটা কোথায়? প্রক্রিয়াটা তোমার উদ্ভিদের পাতায় হয়। উদ্ভিদের পাতায় হয়। তো উদ্ভিদের যে পাতা আছে এই পাতার মধ্যে তোমার হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হয়। হয়ে কি হয়? হয়ে হলো তোমার উদ্ভিদের খাদ্য তৈরি। এখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় মূলত কি তৈরি হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে শর্করাটা তৈরি হয় সেটা হলো তোমার গ্লুকোজ। অর্থাৎ মেইনলি তোমার সালোক সংশ্লেষণ একদম ডাইরেক্টলি কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়। এরপরে গ্লুকোজ কি হলো ওটা পরের বিষয়। তো তোমার কি হয়? তোমার হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় হলো তোমার উদ্ভিদের ইটা তোমার গ্লুকোজে পরিণত হয়। তো গ্লুকোজে পরিণত হলো, ভালো কথা। এরপরে কি হয়? এই যে গ্লুকোজ, এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হলো, ভালো হলো, তৈরি হলো। এখন এই গ্লুকোজটা কি হয়? এই গ্লুকোজটা হলো তোমার বিভিন্ন শর্করায় হলো কনভার্ট হইতে থাকে। তো কনভার্টটা কিভাবে হয়? তোমার ধরো পাতায়, এখন খাদ্য তো উদ্ভিদের পাতায় তৈরি হচ্ছে, এখন খাদ্য তো উদ্ভিদের পুরা বডিতে লাগবে, শুধু পাতায় খাদ্য থাকলে হবে না। তো এই খাদ্যটা কি হয়? এই খাদ্যটা উদ্ভিদের পুরা বডিতে যাওয়া লাগবে। এখন এইখানে একটা জিনিস আছে, তোমার সব শর্করা মুভ করতে পারে না। অর্থাৎ এই যে গ্লুকোজ, গ্লুকোজ যেই জায়গাটা আছে ওই জায়গাটায় থাকতে পারবে, ওই একটা জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবে না। অর্থাৎ উদ্ভিদের পাতায় যদি গ্লুকোজ থাকে, গ্লুকোজটা পাতায় থাকবে, ওটা কখনো উদ্ভিদের কাণ্ড বা মূলে যাইতে পারবে না। অর্থাৎ এই গ্লুকোজ শর্করা তোমার নড়তে পারে না, পরিবাহিত হইতে পারে না। কোনো শর্করাই পরিবাহিত হইতে পারে না, শুধুমাত্র একটা শর্করায় পরিবাহিত হইতে পারে, সেটা হলো তোমার সুক্রোজ। সেটা হলো তোমার সুক্রোজ। এখন প্রসিডিওরটা কি? প্রসিডিওর হলো তোমার এই যে গ্লুকোজ, যেটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রথমে শুরু হয়, শুরু হওয়ার পরে কি হয়? এই গ্লুকোজ গুলো তোমার সুক্রোজে পরিণত হয়। সুক্রোজে পরিণত হওয়ার পরে উদ্ভিদের বিভিন্ন জায়গায় চলে যায়। চলে যাওয়া বলতে উদ্ভিদের কাণ্ডে যায়, মূলে যায়, সব জায়গায় হলো চলে যায়। চলে যাওয়ার পরে এই যে সুক্রোজটা আছে, এই সুক্রোজটা তোমার স্টার্চে পরিণত হয়। এই সুক্রোজটা কি হয়? সুক্রোজটা তোমার স্টার্চে পরিণত হয়ে ওই জায়গায় জমা হয়ে থাকে। এটা হলো প্রসিডিউর। অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রথমে গ্লুকোজ তৈরি হয়, দেন গ্লুকোজটা সুক্রোজে পরিণত হয়, দেন সুক্রোজটা উদ্ভিদের পুরো বডিতে ছড়ায় যায়। কারণ কি? সুক্রোজ একমাত্র শর্করা যে হলো পরিবাহিত হইতে পারে। হওয়ার পরে তোমার ওই বিভিন্ন জায়গায় যায়, যাওয়ার পরে কি হয়? যাওয়ার পরে ওরা হলো ওদের অ্যামাউন্ট যতটুকু হলো মানে খাবার লাগে ওইখান থেকে নিয়ে নেয়, তারপরে যতটুকু বেঁচে থাকে ওটা স্টার্চ হিসেবে ওদের মধ্যে সঞ্চয় করে রাখে। এটা হলো প্রসিডিউর। তো এই যে সুক্রোজ, যেহেতু তোমার হলো নড়তে পারে, সুক্রোজ কি? সুক্রোজ যেহেতু নড়তে পারে, এই জন্য একে বলা হয়েছে তোমার ট্রান্সলোকেটেড সুগার বা ট্রান্সলোকেটেড শর্করা। সুক্রোজ যেহেতু একটা পরিবহনক্ষম শর্করা, বা উদ্ভিদের পাতায় যে কার্বোহাইড্রেট তৈরি হয় ওটা সুক্রোজ হিসেবে উদ্ভিদের সারা দেহে পরিবাহিত হয়। এই জন্য একে কি বলেছে? একে তোমার ট্রান্সলোকেটেড সুগার বলা হয়েছে। এটা একটা ইংলিশ টার্ম, ট্রান্সলোকেটেড, এটা দ্বারা বোঝাচ্ছে মানে নরম ঘুম বা এরকম কিছু একটা। তো এই জন্য হলো তোমার সুক্রোজকে ট্রান্সলোকেটেড সুগার বলা হয়। তো এই জিনিসটা তোমাদের বইতে নাই, বাট এইটা বলা আছে যে উদ্ভিদের পাতায় যে কার্বোহাইড্রেট তৈরি হয় এটা হলো সুক্রোজে যে উদ্ভিদের পুরা দেহে পরিবাহিত হয়। তো এই জিনিসটা বলা আছে, আর এটা তোমার আলিম স্যারের বইতে বলা আছে। তো এই তিনটা জিনিস তোমরা একটু মাথায় রাখবা, খুব ইম্পর্টেন্ট তিনটা জিনিস। সুক্রোজ কি? প্রধান ডাইস্যাকারাইড। সুক্রোজ কি? আখের চিনি। সুক্রোজ কি? ট্রান্সলোকেটেড সুগার। তো এই তিনটা জিনিস মাথায় রাখবা। তো এই তিনটা জিনিস গেল। এই তিনটা জিনিস গেল, তো মোটামুটি আমরা এইগুলো সবই কভার করে ফেললাম। তারপরে কি? চিনি একটি সাধারণ সুক্রোজ। তো সুক্রোজ কি? সুক্রোজের একটা ফর্মই হলো তোমার চিনি। অর্থাৎ এই যে সুক্রোজ আছে, সুক্রোজ যেটা তৈরি হয় ওটাকে তোমরা একটু মডিফাই করবা, মডিফাই করলে ওটা চিনিতে পরিণত হয়ে যায়। অর্থাৎ সুক্রোজই চিনি এরকম না, বাট মেইনলি চিনিটা আসলে সুক্রোজ। অর্থাৎ এই যে আমি সুক্রোজ পালাম, পরে ওটাকে আমি একটু মডিফাই করব বা একটু ম্যাশিং জাত করব, করার পরে ওটা চিনিতে পরিণত হয়ে যাবে। অর্থাৎ চিনি মেইনলি তোমার সুক্রোজ। এটাই, এই হলো তোমার চিনি আর সুক্রোজের সম্পর্ক। অর্থাৎ যাই চিনি তাই হলো সুক্রোজ। গেল। দেন দ্বিতীয় কথা কি? দ্বিতীয় কথা হলো এই যে এইটা খুবই ইম্পর্টেন্ট কথা, তোমার গ্লুকোজ আর ফ্রুক্টোজ। আমি তোমাদেরকে এর আগে বলছি রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগার কি তোমরা জানো। তো গ্লুকোজ আর ফ্রুক্টোজ মানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে যত মনোস্যাকারাইড আছে, যত ডাইস্যাকারাইড আছে, সবাই হলো রিডিউসিং সুগার। শুধুমাত্র এক্সেপশন হলো সুক্রোজ। সুক্রোজ ডাইস্যাকারাইড হয়েও সেই রিডিউসিং সুগার না। তো এটা মাথায় রাখা লাগবে। সুক্রোজ কি? সুক্রোজ একটা নন রিডিউসিং সুগার। নন রিডিউসিং সুগার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। তা রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগারে যদি এমসিকিউ আসে তাহলে সুক্রোজ আসে সবচেয়ে বেশি। কারণ আমরা অলমোস্ট কি যত মনোস্যাকারাইড যত ডাইস্যাকারাইড আছে সবাই হলো তোমার রিডিউসিং সুগারের খাতিরে পড়ে, শুধুমাত্র সুক্রোজটা পড়ে না। অর্থাৎ এই এক্সেপশন, যেহেতু এই এক্সেপশন তার মানে এই জিনিসটা পরীক্ষায় আসার চান্সই বেশি। তো এটা একটু মাথায় রাখবা। সুক্রোজ হলো নন রিডিউসিং সুগার। তারপরে কি? তারপরে হলো তোমার কি গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়। তারপরে উদ্ভিদের পাতায় প্রস্তুত কার্বোহাইড্রেট সুক্রোজ হিসেবে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়, অলরেডি বলছি, এর জন্য ট্রান্সলোকেটেড সুগার বলা হয়। আরেকটা এমসিকিউ এখানে দিয়ে আছে কি তোমার মধুর প্রধান উপাদান। মধুর প্রধান উপাদান হলো সুক্রোজ।
অনেকের এটা মাথায় না খেলতে পারে, কারণ মধুর প্রধান উপাদান তো তোমাদের ফ্রুক্টোজ মাথায় আসতে পারে, গ্লুকোজ মাথায় আসতে পারে, বাট মধুর প্রধান উপাদান হলো সুক্রোজ। এটা একটু মাথায় রাখবা। মধুর প্রধান উপাদান কি? সুক্রোজ। মধুর প্রধান উপাদান সুক্রোজ, তো এই লাইনটা মাথায় রাখবা। আর সুক্রোজের সংকেত কি? C12H22O11। এটা কি দ্বারা তৈরি হয়? এটা হলো তোমার হলো গ্লুকোজ আর ফ্রুক্টোজ একত্রিত হয়ে তৈরি হয়। গ্লুকোজ আর ফ্রুক্টোজ একত্রিত হয়ে যুক্ত হয় কিভাবে, মানে কিভাবে যুক্ত হয়? তোমার গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা। গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা, যেটা যেরকম। এই হলো তোমার ফ্রুক্টোজের গঠন, যে তোমার হলো গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুইটা হেক্সোজ যুক্ত হয়, হওয়ার পরে এখান থেকে এখনো পানি বেরোয়, পানি বেরোয় কি হয়? এই যে তোমার এই সুক্রোজটা তৈরি হয় কিভাবে যুক্ত হয়? গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়। আর এর সংকেতটা কি হয়? যেহেতু তোমার এখনো পানি বাদ যাবে, তো পানি বাদ যে সংকেতটা দ্বারা হলো C12H22O11। এই হলো নর্মাল জিনিস। ইক্ষুর রসে 15% সুক্রোজ থেকে অলরেডি তোমাদেরকে পড়াই ফেলছে। এখন বৈশিষ্ট্যে আসে, সুক্রোজের বৈশিষ্ট্য। তো তোমাদেরকে আমি পড়াইছিলাম যে তোমার হলো সুগার আর নন সুগার, সুগার আর নন সুগার, এই জিনিসটা তোমাদেরকে পড়াইছিলাম, সুগার আর নন সুগার। তো সুগারের মধ্যে কারা? সুগারের মধ্যে হলো তোমার মোনো আর ডাই। আর নন সুগারের মধ্যে কারা? নন সুগারের মধ্যে পলি। এগুলো অলরেডি তোমাদেরকে পড়াই দিয়েছে। যেহেতু ডাই সুগারের মধ্যে, তার মানে কি ডাইস্যাকারাইডের বৈশিষ্ট্য অর্থাৎ সুক্রোজ, সুক্রোজের যত বৈশিষ্ট্য আছে সব কিসের মতো হবে? সুগারের মতো। এখন সুগারের বৈশিষ্ট্যকে এটা অলরেডি তোমাদের পড়াইছে। আমি যখন তোমাদের গ্লুকোজ আর ফ্রুক্টোজ পড়াইছি তখন তোমাদেরকে বলে দিছি যে সুগারের বৈশিষ্ট্যকে। সুগার কেমন? সুগার হলো তোমার দানাদার। সুগার দানাদার। সুগার কি? সুগার হলো মিষ্টি জাতীয়, মিষ্টি মিষ্টি জাতীয় বা মিষ্টি স্বাদযুক্ত। সুগার কি? সুগার হলো তোমার সুগার কি? সুগার হলো তোমার পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয়। তারপরে সুগার কি? সুগার হলো তোমার হলো এই সুগার হলো তোমার সাদা, মানে সাদা রঙের। সুগার কি? সুগার হলো তোমার স্ফটিক আকার। এই বৈশিষ্ট্যগুলা আমরা মানে তোমার কিছু সুগারে পাইছি, কিছু ফ্রুক্টোজ পড়ার সময় পাইছি। তো এই পাঁচটা বৈশিষ্ট্য তোমার যত সুগার আছে সবার ক্ষেত্রে খাটবে, অর্থাৎ যত মনোস্যাকারাইড আছে, যত ডাইস্যাকারাইড আছে সবার ক্ষেত্রে খাটবে। যেহেতু আমার সুক্রোজ ওয়ান কাইন্ড অফ ডাইস্যাকারাইড, কিন্তু সুক্রোজের ক্ষেত্রে এই পাঁচটা বৈশিষ্ট্য খাটবে। গ্লুকোজ ওয়ান কাইন্ড অফ মনোস্যাকারাইড, গ্লুকোজের ক্ষেত্রে পাঁচটা বৈশিষ্ট্য খাটবে। ফ্রুক্টোজ ওয়ান কাইন্ড অফ মনোস্যাকারাইড, ফ্রুক্টোজের ক্ষেত্রে পাঁচটা বৈশিষ্ট্যই খাটবে। তো এই পাঁচটা বৈশিষ্ট্য কমন। তো তোমরা যদি এই পাঁচটা বৈশিষ্ট্য মাথায় রেখো, তোমার সুগারের বৈশিষ্ট্য মুখস্থ হয়ে যাচ্ছে, তুমি গ্লুকোজের বৈশিষ্ট্য মুখস্থ হয়ে যাচ্ছে, ফ্রুক্টোজের বৈশিষ্ট্য মুখস্থ হয়ে যাচ্ছে, সুক্রোজের বৈশিষ্ট্য মুখস্থ হয়ে যাচ্ছে। এইভাবে পড়লে কি হবে? তোমরা পরীক্ষার খাতায় কিছু না কিছু লিখতে পারবা। তোমার পরীক্ষায় গ্লুকোজ আইছে, তো তুমি এইভাবে এই পাঁচটা বৈশিষ্ট্য কিন্তু তুমি গ্লুকোজের ক্ষেত্রে খাতায় লিখে দিতে পারবে। স্যার দেখলে স্যার বুঝবে হ্যাঁ সে তো গ্লুকোজ সম্পর্কে কিছু জানে। তো এরকম ভাবে জিনিসগুলো মনে রাখা লাগবে। এই যে পাঁচটা বৈশিষ্ট্য মনে করে তুমি কিন্তু অনেকগুলা জিনিসের বৈশিষ্ট্য মাথায় ঢুকাই ফেলছো। তো এই যে সুক্রোজের বৈশিষ্ট্য এখানে যে এইগুলাই বলা আছে, এই যে এইগুলাই বলা আছে যে এই পানিতে দ্রবণীয়, ইসে দানাদার, মিষ্টি, এইগুলো সব। আর এখানে একটা এক্সেপশনাল বিষয় আছে, যেটা গ্লুকোজ আর ফ্রুক্টোজের ক্ষেত্রে তোমার অ্যালকোহল। অ্যালকোহলের যে বিষয়টা, তো এই অ্যালকোহল কি? অ্যালকোহলে হলো তোমার গ্লুকোজ, গ্লুকোজ হলো তোমার আংশিক দ্রবণীয়, গ্লুকোজ আংশিক দ্রবণীয়, আংশিক দ্রবণীয়, আংশিক দ্রবণীয়। ফ্রুক্টোজ হলো দ্রবণীয়, ফ্রুক্টোজ হলো দ্রবণীয়। আর হলো তোমার কি? আর হলো বাকি যারা আছে, বাকি সব, বাকি তোমার যত মনোস্যাকারাইড প্লাস ডাইস্যাকারাইড আছে, ডাইস্যাকারাইড আছে, এরা সবাই হলো অ্যালকোহলে অদ্রবণীয়। তো এই জিনিসটা অ্যালকোহলে তোমাদের একটু মাথায় রাখা লাগবে। অ্যালকোহলের ক্ষেত্রে যে মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইডের বৈশিষ্ট্য সবই সেম, বাট কিছু কিছু ক্ষেত্রে একটু আলাদা। যেমন গ্লুকোজ, গ্লুকোজ কি? গ্লুকোজ অ্যালকোহলে আংশিক দ্রবণীয়, ফ্রুক্টোজ হলো দ্রবণীয়। আর বাকি সবাই কি? সবাই হলো অ্যালকোহলে অদ্রবণীয়। শুধুমাত্র অ্যালকোহল এমন না, তোমার বাকি সবকিছুতে, সবকিছুতে দ্রবণীয়, সবকিছুতে তোমার গ্লুকোজ আর ফ্রুক্টোজ হলো অদ্রবণীয়। শুধুমাত্র কি? শুধুমাত্র হলো পানিতে দ্রবণীয়। গ্লুকোজ আর ফ্রুক্টোজ শুধুমাত্র পানিতে দ্রবণীয়। আর অ্যালকোহলে হলো সরি, এখানে তোমার সরি মোনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড। এই যে দ্রবণীয়তার কথা যখন আসবে, যখন হলো তোমার দ্রবণীয়তার কথা আসবে, দ্রবণীয়তার কথা আসবে, এই যে এই পয়েন্টটা মাথায় রাখা লাগবে, এই জিনিসটা মাথায় রাখা লাগবে, এই জিনিসটা মাথায় রাখা লাগবে, যে তোমার যত মোনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড আছে এদের দ্রবণীয়তা, এদের দ্রবণীয়তা কি? তোমার সবাই পানিতে দ্রবণীয়, সবাই পানিতে দ্রবণীয়। আর এদের মধ্যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ অ্যালকোহলে একজন আংশিক দ্রবণীয়, একজন হলো দ্রবণীয়। আর বাকি সবাই কি? বাকি সবাই হলো তোমার হলো এই অ্যালকোহলে অদ্রবণীয়। আর বাকি দুনিয়া যা কিছু আছে, ইথার হোক, তারপরে তোমার হলো কি বলে অ্যাস্টার হোক, বাকি যা কিছু আছে সবকিছুর মধ্যে হলো এই মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড হলো অদ্রবণীয়। এইভাবে তোমাদের এই দ্রবণীয়তা মাথায় রাখলে, পানিতে সবাই দ্রবণীয়,
আর অ্যালকোহলে একটু এক্সেপশনাল আছে, কেউ একজন আংশিক দ্রবণীয়, একজন দ্রবণীয়, আর বাকি সবাই অদ্রবণীয়। আর দুনিয়াতে বাকি যা কিছু আছে সবকিছুতে তোমার মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড হলো তোমার অদ্রবণীয়। বাকি সবকিছুতে মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড অদ্রবণীয়। এমনি কিন্তু তোমরা দ্রবণীয়তা পুরা মনোস্যাকারাইড ডাইস্যাকারাইডের দ্রবণীয়তা কিন্তু ক্যাপচার করে ফেলবা। গেল, দ্রবণীয়তা গেল। এই জিনিস, এই জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখা লাগবে। একসাথে পড়লে তোমার দেখবা মনোস্যাকারাইডও পড়া হচ্ছে, গ্লুকোজও পড়া হচ্ছে, সুক্রোজও পড়া হয়ে যাচ্ছে, সব পড়া হয়ে যাচ্ছে। এই হলো কাহিনী। তো শুক্র সম্পর্কে মোটামুটি সবই তোমাদেরকে জানাই দিছি। আর কয়েকটা কথা আছে। এই যে এর গলনাঙ্ক 188°C, গলনাঙ্ক 188°C। এই জিনিসটাও কিন্তু আমি তোমাদেরকে একটু মিলাই পড়তে বলছি। কেমনে মিলাইছি, এই অধ্যায়তে তোমার দুইটা গলনাঙ্ক আছে। তোমার শুক্রোজের গলনাঙ্ক তো আছে, এর আগে তোমাদেরকে রাইবোজের গলনাঙ্ক পড়াইছে। রাইবোজের গলনাঙ্ক কত, তোমার 95°C। 95°C। তো যখন রাইবোজের গলনাঙ্ক বলছিলাম তখন এই শুক্রোজের গলনাঙ্ক পড়াই দিছিলাম। তো তোমরা এই দুইটা মিলাই পড়বা, তাইলে গুলাবে না। তো এই অধ্যায়তে দুইটা গণনা করছে, একটা হলো শুক্রোজের যেটা 188°C, আর একটা হলো রাইবোজের যেটা হলো 95°C। এভাবে এই দুইটা জিনিস মিলাই পড়বা। তারপরে কি আছে, তারপরে হলো ব্যবহার, তোমার হলো সুক্রোজের ব্যবহার। তো দুইটা ব্যবহার দাগাই দিছি, একটা হলো তোমার অক্সালিক অ্যাসিড তৈরি, অক্সালিক অ্যাসিড তৈরি, আর একটা হলো তোমার সাবান তৈরি, সাবান তৈরি। তো তো এই দুইটা দাগাই দিছি, একটা হলো অক্সালিক অ্যাসিড তৈরি আর একটা হলো সাবান তৈরি। তো এই দুইটা তোমরা একটু মাথায় রাখবা যে সুক্রোজের দুইটা ব্যবহার, একটা হলো অক্সালিক অ্যাসিড তৈরি আর একটা হলো তোমার সাবান তৈরি। সুক্রোজের দুইটা ব্যবহার, একটা অক্সালিক অ্যাসিড তৈরি আর একটা হলো সাবান তৈরি। তো এই দুইটা জিনিস তোমরা একটু কষ্ট করে মাথায় রাখবা যে একটা অক্সালিক অ্যাসিড তৈরি আর একটা সাবান তৈরি, এই দুইটা একটু মুখস্থ করা লাগবে। এর তেমন কোনো টেকনিক নাই। তো গেল, আমরা সুক্রোজের দুইটা ব্যবহারও শেষ করলাম। তো সুক্রোজ টপিকটা আমাদের শেষ। এরপরে আসে হলো তোমার সেলোবায়োস। তো সেলোবায়োস হলো ওয়ান কাইন্ড অফ ডাইস্যাকারাইড। সেলোবায়োস হলো ওয়ান কাইন্ড অফ ডাইস্যাকারাইড। এখন সেলোবায়োস পড়তে হলে তোমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে। এই যে সেলোবায়োস না, এর নামটা কিন্তু একজনের সাথে একটু মিল আছে। কার সাথে মিল আছে? সেলুলোজের সাথে মিল আছে। দেখো, সেলুলোজ ওয়ার্ডটার সাথে কিন্তু এই সেলোবায়োস ওয়ার্ডটার মিল আছে। এখন যে নামে নাম রাখা হয়েছে এরকম না, কাজেও আবার এদের দুইজনের মিল আছে। কি মিল আছে? তোমার সেলোবায়োস কি, তোমার সেলুলোজ কি, সেলুলোজ হলো উদ্ভিদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে বা কি করে, তোমার হলো উদ্ভিদের হলো কোষ প্রাচীর গঠন করে। অর্থাৎ যেহেতু তোমার সেলুলোজ উদ্ভিদের কোষ প্রাচীর গঠন করে, এই কারণে উদ্ভিদের গাঠনিক পদার্থ বলা হয় হলো সেলুলোজকে। এখন একটা কথা হলো, তোমার যেহেতু এদের নাম সেম, এদের কাজও সেম, অর্থাৎ এও সেম কাজ করে। অর্থাৎ উদ্ভিদের কোষ প্রাচীর মেইনলি সেলুলোজ গঠন করে, কিন্তু সেলুলোজের সাথে তোমার এই সেলোবায়োসকেও পাওয়া যায়। অর্থাৎ এরা কি করে, এর কাজ কি, এর কাজ হলো উদ্ভিদের গাঠনিক পদার্থ, গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, গাঠনিক উপাদান বা হলো কোষ প্রাচীর তৈরি করে, কোষ প্রাচীর তৈরি করে, প্রাচীর তৈরি করে। অর্থাৎ দুইজনই সেম কাজই করে, সেলুলোজও এই কাজ করে, তোমার হলো সেলোবায়োজও এই কাজ করে। বাট মেইনলি কোষ প্রাচীর গঠন করে সেলুলোজ, বাট ওর সাথে কিছু সেলোবায়োস থাকে, এই জন্য দুজনের নামের মধ্যে মিল আছে। এ সেলো আর এ হলো সেলো, দুই ভাই, দুই ভাই সেম কাজই করে। শুধু যে কাজ সেম করে এরকম না, যেহেতু দুইজন ভাই তার মানে কি, তার মানে হলো এদের মানে মা সেম। যেহেতু দুইজন ভাই তার মানে মা সেম, তার মানে কি এদের ভিতরে যে এদের রক্তের গ্রুপ ইটি সব সেম হবে, এদের গঠনটাও সেম। যেহেতু এরা দুই ভাই তার মানে কি এদের গঠনটাও সেম। এদের গঠনটা সেম বলতে তোমাদেরকে আমি পড়াইছিলাম যে তোমার কি সেলুলোজ হলো কি দ্বারা গঠিত, সেলুলোজ হলো তোমার বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত, এটা অলরেডি তোমরা জানো। সেলুলোজ কি দ্বারা গঠিত? সেলুলোজ হলো বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। এখন সেলুলোজের ভাই হলো কি সেলোবায়োস, তাহলে ওর ভাই কি তোমার অন্য কিছু দ্বারা গঠিত হবে? না, ওর ভাইও কখনো অন্য কিছু দ্বারা গঠিত, ওর ভাইও হলো তোমার বিটা ডি গ্লুকোজ দ্বারাই গঠিত হবে। ওর ভাইও কি দ্বারা গঠিত হবে? ওর ভাইও বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত হবে। কিন্তু পার্থক্য কি, সেলুলোজ হলো বড় ভাই আর সেলোবায়োস হলো ছোট ভাই। সেলুলোজ বড় ভাই, সেলোবায়োস হলো ছোট ভাই। আর তাহলে যেহেতু বড় ভাই ছোট ভাই, তার মানে কি বড় ভাই সব জায়গায় প্রাধান্য বেশি থাকবে। এই জন্য কি বড় ভাই, যে উদ্ভিদের যে কোষ প্রাচীর এটা মেইনলি বড় ভাই গঠন করে, ছোট ভাই সাথে থাকে। তো গঠনটাও সেরকম সেম। যেহেতু বড় ভাই তার মানে ও অনেক বড় হয়ে গেছে, এই জন্য কি হয়, তোমার বড় ভাইতে অসংখ্য বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত হয়, অসংখ্য বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত হয়, কারণ বড় ভাই হলো পলিস্যাকারাইড। আর ছোট ভাই কি, ছোট ভাই হলো তোমার ডাইস্যাকারাইড। তো ছোট ভাই কি হবে, ছোট ভাই তোমার দুইটা বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত হবে, দুইটা বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত হবে। অর্থাৎ সেলুলোজ আর সেলোবায়োস সেম জিনিস, দুইজন হলো ভাই, শুধু নামে মিল, নামে যে এমনি মিল হয়েছে এমন না, তো নামটা তোমার মিলাইয়েই রাখা হয়েছে কারণ দুজন ভাই, কাজও সেম, গঠনও সেম।
জাস্ট হলো একটু কম বেশি, বড় ভাইয়ের একটু বেশি আর ছোট ভাইয়ের একটু কম। তো এইভাবে কিন্তু তোমরা সেলোবাইজকে মনে রাখতে পারো, সেলোবাইজকে এইভাবে তোমরা মনে রাখতে পারো। তো সেলোবাইজের মধ্যে তোমাদের আমি আরেকটা মানে জিনিস তোমাদেরকে আমি দাগাই দিই নাই, তোমরা একটু ওই জিনিসটা একটু দাগায় নাও, যে তোমার হলো ইসে তোমার এই সেলোবায়োজে তোমার লাস্টের লাইনের উপরের লাইনে, মানে লাস্টের দুই লাইনের উপরের লাইনে একটা এনজাইমের কথা বলা আছে, ইমালসিন এনজাইম, ইমালসিন এনজাইম, ইমালসিন এনজাইম। তো এই ইমালসিন এনজাইমটা দাগায় রাখো। এটা কেন দাগাইতে বললাম, এটা আমি তোমার যখন আমি কোচিং এ এক্সাম দিছিলাম, মানে এই কিসে তোমার মেডিকেল কোচিং এ এক্সাম দিছিলাম, তখন এই ইমালসিন এনজাইম দ্বারা মানে প্রশ্ন বসছিল যে তোমার হলো ইসের ক্ষেত্রে সেলোবায়োজের ক্ষেত্রে, সেলোবায়োজের ক্ষেত্রে নিচের কোন এনজাইমটি ব্যবহৃত হয়, এরকম কিছু একটা প্রশ্ন বসছিল। মানে আমি এটা পাই না, কারণ আমি এটা স্কিপ করে গেছিলাম, এটা আমি পড়ি না। তো এই হলো জিনিস, তো এটা একটু মাথায় রাখবে যে ইমালসিন এনজাইমের সাথে সম্পর্ক হলো সেলোবায়োজের, ইমালসিন এনজাইমের সাথে কার সম্পর্ক, সেলোবায়োজের সম্পর্ক, সেলোবায়োজের সম্পর্কে। কেমনে কি সম্পর্ক অত কিছু জানা লাগবে না, কারণ এটা কোনো কাজের জিনিস না, বাট এটা ধর কোচিং এর এক্সামে আসবে, এটা কখনো তোমার মেডিকেল এক্সাম বা এইচএসসি প্রশ্ন আসবে না, বাট তোমরা একটু জেনে রাখো, জেনে রাখলে তোমাদের একটা এমসিকিউ হয়ে যাবে। তো ইমালসিন এনজাইমের সাথে সম্পর্ক কাজ সেলোবায়োজ, ইমালসিন এনজাইমের সাথে সম্পর্ক কাজ সেলোবায়োজ। আর সেলোবায়োজকে আমরা কার সাথে মিলাই পড়বো, ওর বড় ভাই সেলুলোজের সাথে। তো এইভাবে কিন্তু আমরা সেলোবায়োজ টপিকটা কমপ্লিট করলাম। ও আরেকটা কথা, সেলোবায়োজ কি, সেলোবায়োজ হলো তোমার রিডিউসিং সুগার, সেলোবায়োজ হলো তোমার রিডিউসিং সুগার। তো এটা আমরা সবাই জানি, কারণ কি তোমার হলো মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড সবাই কি, মনোস্যাকারাইড ডাইস্যাকারাইডের সবাই হলো তোমার রিডিউসিং সুগার বা হলো বিজারক শর্করা। শুধুমাত্র একজনই তোমার আলাদা, সে হলো তোমার সুক্রোজ, তাছাড়া বাকি সবাই কি রিডিউসিং সুগার বা বিজারক শর্করা। যেহেতু সেলোবায়োজ ডাইস্যাকারাইড তাই পড়তেছে, ওর ভাই কিন্তু আবার তোমার রিডিউসিং সুগার, নন রিডিউসিং, কারণ কি ভাই হলো পলিস্যাকারাইড, বাট ও হলো রিডিউসিং সুগার। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবো। তো গেল আমাদের সেলোবায়োজ গেল, তারপর নেক্সট আরেকটা ডাইস্যাকারাইড আছে তোমার ম্যালটোজ। আমাদের নেক্সট ডাইস্যাকারাইড কি, নেক্সট ডাইস্যাকারাইড হলো তোমার ম্যালটোজ। তো অনেকের একটা ঝামেলা কি, অনেকে ম্যালটোজ আর মল্টোজ গুলায় ফেলে, অর্থাৎ তোমাদের অনেকের মনে হইতে পারে ম্যালটোজ আর মল্টোজ আলাদা জিনিস, না, ম্যালটোজই যা মল্টোজও তাই, এদের মধ্যে কোনো পার্থক্য নেই, ম্যালটোজ আর মল্টোজ সেম জিনিস। তো এটা তোমরা প্রথমত মাথায় রাখবে, অনেকে মনে করো ম্যালটোজ এক জিনিস মল্টোজ আরেক জিনিস, না, ম্যালটোজ মল্টোজ দুইটাই সেম জিনিস। তো এইখানে তোমাদের একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস জানা লাগবে, জিনিসটা কি, তোমার এই যে আমরা সেলোবায়োস পড়িছি না, সেলোবায়োস, আর হলো আমরা কি বলি, আমরা ম্যালটোজ পড়তেছি। তো এরা দুইজনই, এদের যদি তুমি গঠন দেখো, দুইজনই তোমার গ্লুকোজ প্লাস গ্লুকোজ, দুইজনই হলো তোমার গ্লুকোজ প্লাস গ্লুকোজ। কথা হলো দুইজনকে পার্থক্য করবা কিভাবে, এদেরকে পার্থক্য করার হলো গ্লুকোজের টাইপ। তো আমি তোমাদেরকে যখন সেলোবায়োস পড়াইছি আমি বলছি যে এ কি দ্বারা গঠিত, এ হলো বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত, কারণ কি এর বড় ভাই হলো সেলুলোজ। তার মানে কি তুমি অলরেডি জেনে গেছো যে সেলোবায়োস হলো বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। এখন তোমাদেরকে আমি যখন আগে পড়াইছি যে এই ডি গ্লুকোজ আবার দুই টাইপের হয়। এই ডি গ্লুকোজে তোমার যখন রিং স্ট্রাকচারে লেখা হয়, ডি গ্লুকোজ যখন রিং স্ট্রাকচার হিসেবে থাকে তখন দুই টাইপের রিং থাকে, একটা হলো আলফা রিং আর একটা হলো বিটা রিং। যেটা আলফা রিং থাকে ওটা আলফা ডি গ্লুকোজ, আর যেটা বিটা রিং থাকে ওটা বিটা ডি গ্লুকোজ। তার মানে কি তোমার সেলোবায়োসে তোমার যে রিংটা আছে ওটা হলো বিটা রিং, তার মানে সেলোবায়োস বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। এখন দুইজনই গ্লুকোজ প্লাস গ্লুকোজ দ্বারা গঠিত, আলাদা করা লাগবে। তো অলরেডি ও বিটা ডি গ্লুকোজ হয়ে গেছে, তার মানে কি ম্যালটোজ কি হবে, ম্যালটোজ হবে তোমার আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। এই জিনিসটা তোমাদের একটু সেলোবায়োসের সাথে কম্পেয়ার করে পড়া লাগবে, কারণ তুমি সেলোবায়োসকে কার সাথে কম্পেয়ার করে বলছো, সেলুলোজের সাথে। তো সেলুলোজের সাথে সেলোবায়োসকে কম্পেয়ার করে বলে এমনি তোমার বিটা ডি গ্লুকোজ চলে আসবে। আর যেহেতু সেলোবায়োসে বিটা ডি গ্লুকোজ পেয়ে গেছো, তার মানে ম্যালটোজে কখনো বিটা ডি গ্লুকোজ থাকবে না। আর তাহলে কোন গ্লুকোজটা থাকতেছে, আলফা ডি গ্লুকোজ। এই জন্য ম্যালটোজ কি দ্বারা গঠিত, আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত, এটা একটু মাথায় রাখা লাগবে, আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। এখন কথা হলো কয়টা, কয়টা আলফা ডি গ্লুকোজ, অবশ্যই দুইটা, কারণ কি ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড মানে দুইটা, কখনো তিনটা হবে না, চারটা হবে না, দুইটা আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। তো এইটা তোমরা একটু মিলাই সেলোবায়োসের সাথে মিলাই পড়ে নিবা। তারপরে কি, তারপরে এইখানে একটা অন্যরকম কথা বলা আছে, এটা একটু তোমাদের জানা লাগবে। এটা কি, এটা হলো তোমার আংশিক রিডিউসিং সুগার, আংশিক রিডিউসিং সুগার। তোমাদেরকে আমি এতক্ষণ বলে যাচ্ছি যে সুক্রোজ বাদে বাকি সবাই হলো মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইডের মধ্যে সবাই হলো রিডিউসিং সুগার। কারণ আমার কথাটা সত্য, অর্থাৎ তোমার হাসান স্যারের বইতে এই কথা বলা আছে, বাট তুমি অন্য রাইটারের বইতে দেখবে তারা কখনোই তোমার ম্যালটোজকে আংশিক রিডিউসিং সুগার বলে না, তারা সবাই তোমার ম্যালটোজকে রিডিউসিং সুগার বলছে। এই কারণে আমি ইনকমন ওই কথাটা বলছি, বাট তোমার যেহেতু হাসান স্যারের বইতে এই কথাটা বলা আছে, তো এই জিনিসটা তোমাদের জানা লাগবে কি ম্যালটোজ হলো আংশিক রিডিউসিং সুগার। ম্যালটোজ কি, ম্যালটোজ হলো আংশিক রিডিউসিং সুগার বা রিডিউসিং সুগার। এটা যে তোমার ধরো আংশিক যদি অ্যান্সারে না থাকে তাহলে যে তুমি নন রিডিউসিং অ্যান্সার করবে এরকম না, আংশিক না থাকলে রিডিউসিং, যদি আংশিক থাকে তাহলে আংশিক করবে, তাছাড়া এটাও রিডিউসিং।
তো এখন এই জিনিসটা তোমাদের গুলায় যাবে, তো একসাথে কেমনে পড়বে, একসাথে তোমরা পড়বা যে সুক্রোজ, সুক্রোজ, সুক্রোজ কি নন রিডিউসিং সুগার, নন রিডিউসিং, সুক্রোজ হলো নন রিডিউসিং। তারপরে কি, তারপরে হলো তোমার আছে তোমার সুক্রোজ নন রিডিউসিং, তারপরে আছে কি, তারপরে হলো আছে তোমার হলো এই যে ম্যালটোজ, ম্যালটোজ, ম্যালটোজ কি, ম্যালটোজ হলো তোমার আংশিক রিডিউসিং, আংশিক রিডিউসিং, আংশিক রিডিউসিং বা রিডিউসিং, রিডিউসিং। আর বাকি যত, বাকি মোনো প্লাস ডাই, বাকি যত মোনো ডাই আছে এরা সবাই কি, এরা সবাই হলো তোমার রিডিউসিং সুগার, রিডিউসিং সুগার। এইভাবে তোমরা এই তিনটা জিনিস একসাথে লিখে রাখো, তাইলে তোমাদের জিনিসগুলো গুলাবে না। তো তুমি যত মোনোস্যাকারাইড ডাইস্যাকারাইড দেখবা সবার ক্ষেত্রে রিডিউসিং কে বুঝাবা, শুধু এই সুক্রোজ আর ম্যালটোজের ক্ষেত্রে একটু থামবা। সুক্রোজ শিওর নন রিডিউসিং, আর তোমার এই ম্যালটোজ কি, ম্যালটোজ হলো তোমার আংশিক রিডিউসিং হইতে পারে, শুধু রিডিউসিং হইতে পারে। একসাথে বললে কি হবে, তোমাদের জিনিসগুলো গুলাই যাবে না। তুমি একসাথে তোমার লিখা আছে সুক্রোজ নন রিডিউসিং আর ম্যালটোজ হলো আংশিক রিডিউসিং বা রিডিউসিং, আর বাকি সবাই হলো রিডিউসিং। অর্থাৎ যেই দুইটাই হাফলা আছে ওই দুইটা কিন্তু তুমি অলরেডি জেনে গেছো, ওই দুইটা কিন্তু অলরেডি তোমার মাথার মধ্যে আছে, ওই দুইটা নিয়ে তুমি আর সমস্যায় পড়বা না। আর বাকি সবার ক্ষেত্রে রিডিউসিংটা বসাই দেবে। এইভাবে কিন্তু তুমি জিনিসগুলো একসাথে পড়বে। তো গেল তোমার ম্যালটোজ বা মল্টোজ চলে গেল, তো গেল। তো আমাদের ডাইস্যাকারাইড শেষ, আমাদের ডাইস্যাকারাইড শেষ। তোমার ল্যাকটোজ সম্পর্কে বইতে কোনো আলোচনা করা নেই, আমরাও আলোচনা করব না, আমাদের ডাইস্যাকারাইড শেষ। তো আমাদের ডাইস্যাকারাইড টপিক পুরোপুরি শেষ। এরপরে আমরা যাবো হলো অলিগোস্যাকারাইড, এরপরে আমরা কিসে যাবো, এরপরে আমরা যাবো হলো তোমার অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড, তো অলিগোস্যাকারাইড কি, আমরা মনোস্যাকারাইড করেছি। মনোস্যাকারাইড কি, মনোস্যাকারাইড হলো কার্বনের সংখ্যার ভিত্তিতে, অর্থাৎ 3টা কার্বন থাকলে ট্রায়োজ, 4টা কার্বন থাকলে টেট্রোজ, 5টা কার্বন থাকলে পেনচোজ, 6টা কার্বন থাকলে হেক্সোজ। এরকম ভাবে তো তোমার হলো কি মনোস্যাকারাইডের মানে প্রকারভেদ গুলা হয়। তো অলিগোস্যাকারাইডের প্রকারভেদ এরকম মানে সংখ্যা অনুযায়ী হবে, বাট এখন আর কার্বনে হবে না, এখন কি হবে, মনোস্যাকারাইডে হবে। অর্থাৎ জিনিসটা এরকম, ধরো তোমার মনোস্যাকারাইডে কি ছিল, 3টা কার্বন, 3টা কার্বনে কি হয়েছিল, 3টা কার্বনে হয়েছিল তোমার ট্রায়োজ। আর অলিগোস্যাকারাইডে কি হবে, 3টা মনোস্যাকারাইডে, 3টা মনোস্যাকারাইডে কি তোমার ট্রাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড। এরকম ভাবে তোমার চলবে। অর্থাৎ জিনিসটা এরকম যে তোমার হলো অলিগোস্যাকারাইড কি, তোমার অলিগোস্যাকারাইড হলো 3টা মনোস্যাকারাইড, অর্থাৎ যেহেতু একটা মনোস্যাকারাইড মনোস্যাকারাইড, 2টা মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড, আর বাকি মনোস্যাকারাইড গুলো তোমার কি অলিগোস্যাকারাইড। এবং তাহলে পলিস্যাকারাইড কখন হবে, তোমার অলিগোস্যাকারাইডের একটা লিমিট আছে। অলিগোস্যাকারাইড হলো তোমার 3টা থেকে 10টা মনোস্যাকারাইড পর্যন্ত, 3টা থেকে 10টা মনোস্যাকারাইড পর্যন্ত, অর্থাৎ 3টা থেকে 10টা মনোস্যাকারাইড পর্যন্ত তোমার অলিগোস্যাকারাইড হয়। অর্থাৎ তোমার এই যে ট্রাইস্যাকারাইড থেকে শুরু করে ডেকাস্যাকারাইড, ডেকেন বলে তোমার 10টা ডেকেন বলে ডেকাস্যাকারাইড পর্যন্ত, ট্রাইস্যাকারাইড থেকে ডেকাস্যাকারাইড পর্যন্ত তোমার কি অলিগোস্যাকারাইড, মানে 3 থেকে 10টা মনোস্যাকারাইড। এখন মনোস্যাকারাইড সংখ্যা যখন 10-এর বেশি হয়ে যাবে তখন জিনিসটা আর অলিগোস্যাকারাইড থাকবে না, জিনিসটা তোমার হলো পলিস্যাকারাইড হয়ে যাবে। তো এইভাবে তোমার মূলত পলিস্যাকারাইড হয়। তো 3 থেকে শুরু হয় আর 10 কার্বন পর্যন্ত থেমে যায়। ট্রাইস্যাকারাইড থেকে শুরু করে ডেকাস্যাকারাইড পর্যন্ত তোমার অলিগোস্যাকারাইড, তারপর হলো পলিস্যাকারাইড। তো এখানে তোমাদের অলিগোস্যাকারাইড সম্পর্কে এত কিছু জানা লাগবে না, তোমরা জাস্ট প্রথমত এই কথাটা মাথায় রাখবে যে 3 থেকে 10 কার্বন, 3 থেকে 10 মনোস্যাকারাইড, 3 থেকে 10 মনোস্যাকারাইড মিলে অলিগোস্যাকারাইড গঠিত হয়। এবং তোমার বইতে কিছু এক্সাম্পল দিয়ে আছে, ট্রাইস্যাকারাইডটা তোমার বইতে দেওয়া আছে, ট্রাইস্যাকারাইডটা। তারপর তোমার বইতে টেট্রাস্যাকারাইডটা দিয়ে আছে, টেট্রাস্যাকারাইডটা দিয়ে আছে, আর হলো পেন্টাস্যাকারাইডটা দিয়ে আছে, পেন্টাস্যাকারাইডটা দিয়ে আছে। তো তোমরা অলরেডি বুঝতেই পারতেছো যে ট্রাইস্যাকারাইড মানে 3টা মনোস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড মানে 4টা মনোস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড মানে 5টা মনোস্যাকারাইড। এগুলো কিন্তু তোমরা অলরেডি জানো, এগুলো কিন্তু নতুন করে তোমাদের মুখস্থ করানোর কিছু নাই, এগুলো তোমরা নাম দেখে বুঝতে পারছো। এরপরে কি, এরপরে হলো তোমার এই উদাহরণগুলো তোমাদের একটু জানা লাগবে। তো ট্রাইস্যাকারাইডের উদাহরণ হলো র্যাফিনোজ, জাস্ট র্যাফিনোজ ওয়ার্ডটা মাথায় রাখবে, আর কিচ্ছু জানা লাগবে না, রেফিনোজ। আর পেন্টাস্যাকারাইডের উদাহরণ হলো ভার্বাকোজ। এই দুইটা তোমাদের মনে রাখা লাগবে। এখন এই দুইটা মনে রেখে যদি তোমরা টেট্রাস্যাকারাইড মনে নাও রাখো, তাও তোমরা পরীক্ষার খাতায় অ্যান্সার করতে পারবা, কারণ পরীক্ষায় এগুলা দিয়ে এমসিকিউ আসে। আর এমসিকিউর অপশনে তোমার এই স্যাকারাইডের এমসিকিউ মানে অপশন গুলাই থাকে, এখানে তোমার কখনো তোমার মোনোস্যাকারাইড বা ডাইস্যাকারাইড আনবে না। তো তোমরা যদি এই দুইটা মনে রাখো, আর এখানে তোমার টেট্রাস্যাকারাইডের দুইটা উদাহরণ দিয়ে আছে, কি একটা হলো তোমার হলো স্ট্যাকিওস, একটা স্ট্যাকিওস, আর একটা কি, আরেকটা হলো তোমার স্ক্যাডোস, স্ট্যাকিওস, স্ট্যাকিওস, আর একটা হলো তোমার কি স্কার্ডোস, স্কার্ডোস। তো এই হলো তোমার দুইটা উদাহরণ।
তো তোমরা এইখানে তোমার হলো তুমি যদি র্যাফিনোজ আর ভার্বাকোজ মাথায় রাখো আর বাকি যা আছে সব টেট্রাস্যাকারাইড এমনিও মনে রাখতে পারো বা আরেকটু ভাবে মনে রাখতে পারো। দেখো তুমি হলো টেট্রাস্যাকারাইডে কিন্তু প্রথম দুইটাই হলো তোমার যুক্ত বর্ণ, বাট এইখানে কিন্তু কোনো যুক্ত বর্ণ নেই, এখানে কোনো যুক্ত বর্ণ নেই। তো এবার তোমরা মনে রাখতে পারো যে টেট্রাস্যাকারাইড শুরু হলো যুক্ত বর্ণ, টেট্রাস্যাকারাইড শুরু হলো যুক্ত বর্ণ দিয়ে, টেট্রাস্যাকারাইড কি দ্বারা শুরু, যুক্ত বর্ণ দ্বারা শুরু। তো এইভাবে কিন্তু তোমরা বিভিন্ন টেকনিক্যালি উদাহরণগুলো মনে রাখতে পারো। আমি এই কাজ করতাম, আমি তোমার র্যাফিনোজ আর ভার্বাকোজটা মনে রাখতাম, আর আমি এখানে মনে রাখতাম যে শুরু হবে হলো যুক্ত বর্ণ দ্বারা, যুক্ত বর্ণ দ্বারা শুরু হলেই টেট্রাস্যাকারাইড, যুক্ত বর্ণ দ্বারা শুরু হলেই টেট্রাস্যাকারাইড, কারণ কি এটা দন্তের শয়টায় আছে, এটা দন্তের শয়কয় আছে, তো যুক্ত বর্ণ দ্বারা শুরু হচ্ছে, বাট এরা যুক্ত বর্ণ দ্বারা শুরু হয়। তো এইভাবে তোমরা কিন্তু এই উদাহরণগুলো মনে রাখতে পারো। তো এইভাবে আমরা অলিগোস্যাকারাইড মাথায় রাখবো, 3 থেকে 10টা মনোস্যাকারাইড, এর বেশি হলে পলিস্যাকারাইডে চলে যাবে। আর তিনটা দিয়ে আছে, তিনটার ভিতরে র্যাফিনোজ আর ভার্বাকোজ মনে রাখবো, আর হলো টেট্রাস্যাকারাইডের ক্ষেত্রে যুক্ত বর্ণ। এইভাবে আমরা অলিগোস্যাকারাইডটা কভার করি। তো অলিগোস্যাকারাইড আমার কভার হইলো। এরপরে কি আছে, এরপরে আছে হলো তোমার পলিস্যাকারাইড। তো এরপরে কি, এরপরের টপিক হলো তোমার পলিস্যাকারাইড। তো পলিস্যাকারাইড কখন হবে, যখন মনোস্যাকারাইড হলো 10-এর অধিক হয়ে যাবে, 10-এর অধিক হবে। মনোস্যাকারাইড কখন, 10-এর মানে মনোস্যাকারাইডের সংখ্যা যখন 10-এর অধিক হয়ে যাবে। মানে কেমনে হয় তোমরা সবাই জানো যে অনেকগুলা মনোস্যাকারাইড তোমার হলো এই যে গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়, অলিগোস্যাকারাইডও অমনি তৈরি হয়। তোমার ডাইস্যাকারাইড দুইটা মনোস্যাকারাইড হলো গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়েছে, আর অলিগোস্যাকারাইডের ক্ষেত্রে তিনটা গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হবে, অর্থাৎ তিনটা মনোস্যাকারাইডের মধ্যে দুইটা গ্লাইকোসাইড বন্ধন দিয়ে অলিগোস্যাকারাইড তৈরি হবে, বা 4টা মনোস্যাকারাইডের মধ্যে 3টা গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা তোমার একটা অলিগোস্যাকারাইড তৈরি হবে। এমনি তোমার হলো অলিগোস্যাকারাইড পলিস্যাকারাইড তৈরি হয়, মনোস্যাকারাইড আর হলো গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারাই মূলত অলিগোস্যাকারাইড পলিস্যাকারাইড এগুলো তৈরি। এবং যখন হলো মনোস্যাকারাইড সংখ্যা 10-এর বেশি হয়ে যাবে তখন পলিস্যাকারাইড হবে, আর যখন 3 থেকে 10-এর মধ্যে থাকবে তখন হলো অলিগোস্যাকারাইড হবে। এটা হলো তোমার পলিস্যাকারাইড। এখন পলিস্যাকারাইডের মানে কিছু এক্সাম্পল দিয়ে আছে। তো প্রথম কথা আমাদের এক্সাম্পল গুলো জানা লাগবে, কি কি, স্টার্চ, সেলুলোজ, তারপরে গ্লাইকোজেন। এছাড়াও আরো অনেক এক্সাম্পল আছে তোমার বইতে, তোমার টোটাল আরো কিছু দিয়ে আছে, এখানে তোমার এক্সাম্পল হিসেবে দেয়া নেই, বাট পরে আলোচনা করা আছে হেমিসেলুলোজ নিয়ে, হেমিসেলুলোজ নিয়ে, তারপরে তোমার হলো কাইটিন নিয়ে। এইগুলা সবই কি, এইগুলা সবই, তারপরে তোমার পেকটিন আছে, এগুলা সবই হলো তোমার হলো পলিস্যাকারাইডের উদাহরণ। তো তোমাদের এই উদাহরণগুলো একটু জানা লাগবে, কারণ এগুলো সম্পর্কে বিস্তারিত জানা লাগবে, তার নাম তো জানা লাগবে। বিশেষ করে এই তিনটা খুব ইম্পর্টেন্ট, স্টার্চ, সেলুলোজ আর গ্লাইকোজেন। এছাড়াও তোমার হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন এগুলাও ইম্পর্টেন্ট মোটামুটি। এইগুলা হলো তোমার সব পলিস্যাকারাইডের উদাহরণ। তো উদাহরণগুলো তোমাদের মাস্ট মনে রাখা লাগবে। এরপরে কি আছে, এরপরে তোমার দুইটা এমসিকিউ বলা আছে যে প্রকৃতিতে। তো আমরা প্রথমে একটা কথা জানি, প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় হলো শর্করা। প্রকৃতিতে সবচেয়ে বেশি কি পাওয়া যায়, সবচেয়ে বেশি পাওয়া যায় হলো শর্করা। এটা আমরা অলরেডি একদম প্রথমে পড়ছি যে সবচেয়ে বেশি কোন জাতীয় খাদ্য পাওয়া যায়, শর্করা জাতীয় খাদ্য পাওয়া যায়। এর মধ্যে যদি ঢুকি তাহলে এই শর্করার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় কাকে, সবচেয়ে বেশি পাওয়া যায় হলো সেলুলোজকে, সবচেয়ে বেশি পাওয়া যায় সেলুলোজকে। আর তারপরে সেকেন্ডে কে, সেকেন্ডে হলো তোমার স্টার্চ। এইগুলো তোমরা একসাথে পড়তে পারো। আমরা প্রথমে শুরুতে বলছিলাম প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় শর্করা, এবং শর্করার মধ্যে কোনটা বেশি পাওয়া যায়, সেলুলোজ। আর সেকেন্ডলি কাকে পাওয়া যায়, স্টার্চকে পাওয়া যায়। তো এইগুলো তোমরা একটু মিলাই পড়বা। মানে এখানে তোমার পলিস্যাকারাইডের দুইটা প্রকারভেদ সম্পর্কে বলা আছে, একটা হলো গাঠনিক পলিস্যাকারাইড, আর একটা হলো তোমার আহ সঞ্চয়ী পলিস্যাকারাইড, সঞ্চয়ী না সঞ্চিত, সঞ্চয়ী পলিস্যাকারাইড। তো একটা গাঠনিক পলিস্যাকারাইড, গাঠনিক পলিস্যাকারাইড, গাঠনিক পলিস্যাকারাইড, আর একটা হলো তোমার সঞ্চয়ী পলিস্যাকারাইড, সঞ্চয়ী পলিস্যাকারাইড। এখন এই দুইটা কি, তো গাঠনিক পলিস্যাকারাইড কি উদ্ভিদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, অর্থাৎ উদ্ভিদের দেহটাকে গঠন করে, এরা হলো গাঠনিক পলিস্যাকারাইড, অর্থাৎ গাঠনিক উপাদান, অর্থাৎ গঠন করে। আর হলো তোমার সঞ্চয় পলিস্যাকারাইড কি, তোমার হলো সঞ্চিত খাদ্য হিসেবে থাকে। এখন এটা যে শুধু উদ্ভিদের ক্ষেত্রে এরকম না, এটা যে কোনো কিছুর ক্ষেত্রে, এটা যে শুধু উদ্ভিদের ক্ষেত্রে এরকম না, অর্থাৎ তোমার গাঠনিক পলিস্যাকারাইড কি, এরা হলো গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, যদি প্রাণীর করে তাহলে প্রাণীর, যদি উদ্ভিদের করে উদ্ভিদের, এটা হলো গাঠনিক উপাদান। আর হলো সঞ্চয় পলিস্যাকারাইড কি, যেসব শর্করা হলো সঞ্চিত বস্তু হিসেবে থাকে, তারা হলো সঞ্চয় পলিস্যাকারাইড। তো ফর এক্সাম্পল, ধরো এক্সাম্পল গুলো একটু জানি। গাঠনিক পলিস্যাকারাইডের তোমার এক্সাম্পল কি কি দিয়ে আছে, তোমার এক্সাম্পল দিয়ে আছে হলো তোমার হলো সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন। তো এই নামগুলো অলরেডি তোমাদেরকে আমি পড়াইছি। তো এখন এইগুলা কি, এইগুলা হলো তোমার গাঠনিক পলিস্যাকারাইড, অর্থাৎ তোমরা অলরেডি জানো যে উদ্ভিদের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, সেলুলোজ দ্বারা গঠিত, অর্থাৎ উদ্ভিদের দেহের যে কাঠামো ওটা তৈরি করে হলো সেলুলোজ।
সেলুলোজ দিয়ে শুধু একা তৈরি করে এরকম না, অর্থাৎ ধরো ওইখানে 80% সেলুলোজ আছে, আর 20% কি আছে, আর 20% তোমার কিছু হলো হেমিসেলুলোজ আছে, কিছু পেকটিন আছে, কিছু সেলোবায়োজ আছে, এগুলো আছে। তোমরা যখন পড়ছিলা, তখন কোষ প্রাচীর পড়ছিলা, তখন কিন্তু দেখছিলে যে উদ্ভিদের হলো কোষ প্রাচীরের প্রাথমিক প্রাচীর কি কি দ্বারা গঠিত, তোমার হলো সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। তো গ্লাইকোপ্রোটিন তো এর মধ্যে পড়ে না, ওটা হলো ওয়ান কাইন্ড অফ প্রোটিন। তো কি কি আছে, এই যে সেলুলোজ আর হেমিসেলুলোজ আছে, অর্থাৎ মেইনলি সেলুলোজ থাকে, এর পাশে কিছু হেমিসেলুলোজ, কিছু পেকটিন থাকে। তো এগুলো যেহেতু মানে এদের দেহটা গঠন করে, শুধু উদ্ভিদ এরকম না, যে কোনো কিছু দেহ গঠন করা শর্করাই হলো গাঠনিক পলিস্যাকারাইড। তো গেল, এরপরে হলো সঞ্চয় পলিস্যাকারাইড, অর্থাৎ সঞ্চিত খাদ্য। অর্থাৎ আমরা একটা খাদ্য খাই, কারণ ওই খাদ্যটা যদি সাথে সাথে ব্যবহার করে ফেলি, তার মানে কি আমাদের অল টাইম শুধু খাওয়াই লাগবে, কিন্তু আমাদের ওই খাদ্যটা খাওয়ার পরে কিছু যদি আমাদের কাজে লাগে আর কিছু যদি সঞ্চিত থাকে, তো পরে যখন আমি খাদ্যটা খাবো না, তখন কিন্তু আমার ওই যে ওই সঞ্চিত খাদ্যটা খাদ্য হিসেবে কাজ করবে। এই জন্য আমরা দিনে 3 বেলা খাইলে আমার সাথে সারাদিন চলে যায়, আমাদের অল টাইম খাওয়া লাগে না, এই সঞ্চিত হওয়ার কারণে। এই জন্য উদ্ভিদে তোমার কি এই খাদ্যটা তোমার, আমরা যে খাদ্যটা খাই ওটা এক শর্করা রূপে সঞ্চিত হয়। তো উদ্ভিদের ক্ষেত্রে কি, উদ্ভিদের খাদ্যটা তোমার স্টার্চ রূপে সঞ্চিত হয়, স্টার্চ রূপে সঞ্চিত হয়। আমাদের খাদ্যটা তোমার গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়, গ্লাইকোজেন রূপে সঞ্চিত। তো এই যে স্টার্চ, গ্লাইকোজেন, এইগুলাই হলো তোমার সঞ্চিত পলিস্যাকারাইড। স্টার্চ, গ্লাইকোজেন, এইগুলাই হলো তোমার সঞ্চিত পলিস্যাকারাইড। এই হলো কাহিনী। তো এই হলো পলিস্যাকারাইডের প্রকারভেদ, একটা গাঠনিক পলিস্যাকারাইড আর একটা হলো সঞ্চিত সঞ্চয়ী পলিস্যাকারাইড। কিছু পলিস্যাকারাইড দেহ গঠন করে, কিছু পলিস্যাকারাইড সঞ্চিত খাদ্য হিসেবে থাকে। কারা এক্সাম্পল গুলো আমাদের মেইনলি জানা লাগে, মেইনলি আমাদের এখানে মেইন কাজ হলো এক্সাম্পল গুলো জানা। সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, স্টার্চ, গ্লাইকোজেন, এইভাবে আমাদের এক্সাম্পল গুলো জানা। তো মোটামুটি আমাদের সবগুলা মানে পলিস্যাকারাইড পর্যন্ত আমরা জানলাম। এখন আজকের ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, আমি বলছি 2টা ভিডিওতে শেষ করবো, আজকে বইটা দাগাই দিছি, প্লাস মোটামুটি ভালো একটা ডিসকাশন করছি। নেক্সটলি আমাদের কিছু টপিক বাদ আছে, তোমার গ্লুকোজ, সরি তোমার স্টার্চ, সেলুলোজ, এইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা এটা বাদ আছে। তো আমরা নেক্সট ভিডিওতে এই যে এইগুলা সম্পর্কে যে বিস্তারিত আলোচনা ওইটা করে আমরা এই কার্বোহাইড্রেট বা শর্করা টপিকটা শেষ করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।